আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাইকে ইজি ম্যাথ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের মিরাজ ভাইয়া, পড়াশোনা করতেছি সাস্টে সিএসসি ডিপার্টমেন্টে। আচ্ছা, তো যেহেতু এটি আমার অনলাইনে প্রথম ভিডিও, তো আমি আগে একটু কথা বলে শুরু করি তোমাদের সাথে। দেখো, বেসিক্যালি আমি এই চ্যানেলে এসএসসি পরীক্ষার্থী বা এসএসসি যারা দিবা ক্লাস 9-10 তোমাদের ম্যাথ নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সাথে, ঠিক আছে? যে বা যাদের মনে করো যে ম্যাথের একটু ভয় কাজ করে, তারা ম্যাথকে ভিজুয়ালাইজ করতে পারে না, চিন্তা করতে পারে না, তাদের জন্য আর কি আমার এই চ্যানেলটা খোলা। তো আমরা এখন কি করব, এই ম্যাথের ভালো মতন পুরো বই আমরা শেষ করব, ঠিক আছে, এসএসসি ম্যাথে। আচ্ছা, তো অনেকে কী করে, তারা একটা চ্যাপ্টারের বেসিকটা ক্লিয়ার না করে তারা মনে করো যে সিকিউ সলভ করবে, এমসিকিউ সলভ করে, যেটা মোটেও ঠিক না। তো আমরা কী করব, প্রত্যেকটা চ্যাপ্টারের আগে বেসিকটা ক্লিয়ার করব, দেন আমরা ওই বইয়ের অনুশীলনের কোয়েশ্চেনগুলো সলভ করব। বেসিক্যালি অনুশীলনের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আর কি আমার তোমাদের সাথে আমার কাজ করা, ঠিক আছে। দেন আমরা যদি প্রয়োজন হয় আমরা সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব। কেউ যদি তোমার মনে করো যে অনুশীলনের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো যদি ভালো করে সলভ করে, তাহলে তারা আর মনে করো যে আমাদের সিকিউর প্রয়োজন হয় না। তো মানে সিকিউ এরকম ভালো করে না করলেও তাদের চলে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা আজকে শুরু করব আমাদের মনে করো বাস্তব সংখ্যা। প্রথম অধ্যায় তোমাদের ম্যাথে বাস্তব সংখ্যা, ঠিক আছে। তো বাস্তব সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করি আগে। সংখ্যা মানে কি? এখন আমি যদি তোমার আবার প্রশ্ন করি সংখ্যা কি, তুমি কী বলবা, তাই না? সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এক ধরনের গণনা যন্ত্র, যার মাধ্যমে আমরা কোনো কিছুকে হিসাব করি, তাই না? এখন আমি মনে করে বললাম আমার হাতে কলম আছে, আমি বললাম কলম কয়টা, এখানে একটা। তার মানে এক হচ্ছে একটা সংখ্যা, যার মাধ্যমে আমি কোনো একটা জিনিসকে কী করছি, ডিফাইন করছি আর কি, জিনিসটা কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তাই না? মনে করি এখন আমার কাছে কলম আছে, আমি বললাম আমার হাতে কলম কয়টা, তুমি বলবো যে কলম দুইটা। এই দুই একটা সংখ্যা। তার মানে সংখ্যা কি? যার মাধ্যমে কোনো একটা জিনিস বা কোনো একটা দ্রব্য কী পরিমাণ আছে তা আমরা প্রকাশ করি। এই সংখ্যা হতে পারে কেজি, হতে পারে গ্রাম, অনেক কিছু হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে সংখ্যা কী, এটা তো বুঝতে পারছো। এখন দেখো, সংখ্যা হচ্ছে আমাদের দুই প্রকার। সংখ্যা দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, বাস্তব, একটা হচ্ছে আমাদের অবাস্তব, বা তার এক নাম হচ্ছে জটিল সংখ্যা, জটিল সংখ্যা। তো তোমাদের বইতে জটিল সংখ্যা নিয়ে তেমন কোনো আলোচনা নেই, মানে আলোচনা নেই আর কি, তোমরা যখন ইন্টার উঠবে তখন এটা নিয়ে ভালো মতন পড়বা। তো আমাদের শুধু বাস্তব সংখ্যা নিয়ে আছে। আচ্ছা, বাস্তব সংখ্যাটা কি? যা যা আমাদের মনে করো পৃথিবীতে এক্সিস্ট করে, যা আমাদের কাছে এক্সিস্ট করে, ঠিক আছে। যেমন কি আমি তোমার বললাম বাস্তব সংখ্যার মধ্যে আমি বললাম যে এক একটা বাস্তব সংখ্যা। এক কি আছে? অবশ্যই আছে, এটা একটা কি কলম, তার মানে এখানে একটি কলম, এক একটা বাস্তব সংখ্যা, এটা এক্সিস্ট করে। আমি বললাম যে 2.3, তুমি বলবো ভাই 2.3 কি এক্সিস্ট করে? অবশ্যই করে। 2.3 দ্বারা আমাদের কোনো একটা জিনিসের ভগ্নাংশকে মিন করতেছে। আমি মনে করে বললাম আমি 2 কেজি 300 গ্রাম আটা নিলাম, তাহলে 2.3 আমি বলতে পারতেছি, তাই না? এখন আমি বললাম যে -1, এটা কি একটা বাস্তব সংখ্যা? তুমি বলবো ভাই -1 তো বাস্তব সংখ্যা হবে না। অবশ্যই -1 একটা বাস্তব সংখ্যা। কীভাবে? আমি বললাম যে আমি তোমার থেকে -1 টাকা পাই, ঋণাত্মক, তার মানে এটা একটা -1। এটাই তো বাস্তব সংখ্যাটি, মানে বাস্তব সংখ্যাটা কি, তাই না? এবার আসছে অবাস্তব সংখ্যা, যেটা তোমাদের বইতে নিয়ে আমরা হালকা করে বলবো। অবাস্তব সংখ্যা কি? মনে করো ভাই তোমাকে একটা জিনিস দিলাম, ইকুয়েশন x²=-2। এখন তোমার এখান থেকে x এর মান ফাইন্ড আউট করতে হবে। তুমি x লিখলে √2, আমরা জানি কি স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়। বেসিক্যালি এটা এভাবে হয় না আর কি, এটা সূচকের একটা নিয়ম। কীভাবে হয়? x²=-2, তাই তো? আমি উভয় পক্ষে রুট নিলাম। যদি আমি উভয় পক্ষে রুট নিই তাহলে এরকম হয়। আর এখানে আমরা কি জানি? আমরা জানি যে √=1/2, মানে √=1/2 লিখি আমরা, তাই তো? এটাই তো। এখন দেখো তো, আমি সূচকের নিয়ম অনুযায়ী এখানে আমি কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি 2 × রুট, মানে আমি হাফ লিখব। আচ্ছা, দেন আমি এখানে লিখব -2। আচ্ছা, তো এখান থেকে 2 কাটা, তার মানে x=√2। এটা এইভাবে আসে আর কি। তো এটা আমরা সূচকের মধ্যে ভালো করে শিখব, ঠিক আছে। এখন x=-2 এর মান কি আদৌ এক্সিস্ট করে? তোমার কি মনে হয়? রুটের ভিতরে কখনো মাইনাস থাকতেই পারে না। তখন আমাদের ম্যাথমেটিশিয়ানরা কী করলো, এই -2 এটাকে দূর করার জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের আই।
এই আইটা হচ্ছে ইমাজিনারি। এই আই যদি কোনো একটা সংখ্যার মধ্যে থাকে তখন আমরা তাকে ইমাজিনারি নাম্বার বলি, মানে কাল্পনিক একটা সংখ্যা যা এক্সিস্ট করে না। ঠিক আছে? তো আমরা আচ্ছা আরেকটু বলে দেন আমরা এটা কীভাবে আসছে এটাও দেখাই। তো দেখো তো আমি কি এটাকে এইভাবে লিখতে পারবো না, -1 -2, দেন এই -1 রুট ওভার অফ -1 এর বদলে আমাদের আই আসছে। ঠিক আছে? তার মানে আই মানে কি রুট ওভার অফ -1। আচ্ছা এটা হচ্ছে তোমার ইন্টারের পড়া, একটু দেখাই দিলাম আর কি যে সংখ্যা আমাদের দুই ধরনের, একটা বাস্তব সংখ্যা একটা অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা মানে জটিল সংখ্যা যা আমাদের এক্সিস্ট করে না। ঠিক আছে? ইমাজিনারি একটা নাম্বার, তাই তো? আর বাস্তব সংখ্যা যা এক্সিস্ট করে, এখন আমরা বলতে পারি এক একটা বাস্তব সংখ্যা, -1 একটা বাস্তব সংখ্যা, 2.3 একটা বাস্তব সংখ্যা, কারণ এটা কী করে এক্সিস্ট করে, তাই তো? আচ্ছা দেন আমি এখন যদি আমরা বাস্তব সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। বাস্তব সংখ্যার মধ্যে মনে করো আছে আমাদের আবার দুই ধরনের, একটা হচ্ছে মূলদ, এগুলো নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করবো, এখন হালকা করে বলি। একটা হচ্ছে আমাদের অমূলদ, এগুলো কিন্তু তোমাদের বই চারটা দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা মূলদ মানে কোন সংখ্যা? মূলদ মূলদ মানে যে সংখ্যাকে আমি phi/q অথবা x/y আকারে লিখতে পারবো তাকে আমি মূলদ সংখ্যা বলবো। ঠিক আছে? আচ্ছা যে সংখ্যা যে একটা মানে সংখ্যাকে বা অনুপাতকে আমি phi/q অথবা x/y আকারে লিখতে পারবো তাকে মূলদ সংখ্যা বলে। যদি আমি phi/q আকারে লিখতে না পারি তাকে অমূলদ বলে। সহজ কথা। তাহলে আমি মনে করো তোমার দিলাম 2.5, ভাই তোমার প্রশ্ন করলাম এটা কি মূলদ, তুমি 2.5কে 5/2 লিখতে পারবা কি না? পারবা। তাহলে দেখো তো আমি যদি একে ফি ধরি একে কিউ ধরি তার মানে এটাকে আমি phi/q আকারে লিখতে পারছি, তার মানে এটা মূলদ সংখ্যা। এখন যদি আমি তোমাদের রুট ওভার 2 লিখি তাহলে তার মানে হবে 1.41 চলতেই থাকবে, তাই না? তাহলে তো একে তুমি চাইলেও মনে করো যে আমাদের phi/q আকারে লিখতে পারবা না, তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে? এখন দেখো মূলদ সংখ্যার এখানে যে কিউটা আছে, কিউর মান ≠0, এর মানেটা কি? এর মানে কি? এর মানে হলো আমাদের phi/0 এটা কখনোই হতে পারবে না। আচ্ছা তুমি দেখো কোনো একটা সংখ্যার হর যদি আমাদের 0 হয় তাহলে তো এই সংখ্যা আনডিফাইন্ড, এটা তো আমাদের ডিফাইন্ড হয় না। ঠিক আছে? এটা আমাদের কী হবে? আনডিফাইন্ড, এর অস্তিত্ব নেই, কারণ আমরা কোনো একটা সংখ্যাকে 0 দ্বারা ভাগ করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা তার মানে যদি আমাদের মূলদ হতে হয় তাহলে তাকে phi/q হতে হবে এবং আমাদের q=0 হতে হবে, তাই তো? আচ্ছা q=0 হতে হবে, দেন আমাদের ফি আর কিউ হতে হবে সহমৌলিক। ফি আর কিউ কী হতে হবে? সহমৌলিক। এগুলো আমি আবার সুন্দর মতন লিখে দেব, জাস্ট এখন শুনে রাখো। সহমৌলিক হতে হবে। এখন তুমি বলতে পারবে সহমৌলিক মানে কি? আচ্ছা আগে এটা বুঝো, এখন আমরা সহমৌলিক নিয়ে আলোচনা করব। সহমৌলিক হলো দুটি সংখ্যার গসাগু, দুইটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাকে সহমৌলিক বলে। গসাগু যদি কি হয়? 1 হয়, তাকে সহমৌলিক বলে। এখন আমি একটা এক্সাম্পল দিই। আর গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক, মানে গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা, বা তুমি সহজভাবে বলতে পারবা কমন। ঠিক আছে? মনে করো আমি একটা সংখ্যা দিলাম তোমারে, মনে করো 4 দিলাম আর 8 দিলাম, ভাই তোমার বললাম এদের গসাগু কত, তাহলে তুমি কীভাবে বলবো? আচ্ছা তাহলে তুমি 4 আর 8-এর গসাগু কীভাবে বলবো? দেখো 4 আর 8-এর গসাগু হবে, 4 আর 8-এর গসাগু হবে আমাদের কত? এই 4 আর 8-কে যদি আমি ভাঙি, 4কে আমি 4 লিখতে পারবো, 8কে কিন্তু আমি 4x2 লিখতে পারবো, তাই তো? তাহলে দেখো তো তাদের মধ্যে কমন পার্ট কত? 4 না? তাহলে তাদের গসাগু কত হবে? 4। তাহলে গসাগু মানে কি? কমন পার্ট। দুইটি সংখ্যা বা দুইয়ের অধিক সংখ্যা তাদের মধ্যে যে কমন পার্টটুকু, কমন পার্টটাকে আমরা গসাগু বলি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে গসাগু মানে বুঝতে পারছো? ঠিক আছে? এখন আসলে গসাগু, তাহলে সহমৌলিক মানে কি? সংখ্যা দুটির গসাগু হতে হবে 1। ঠিক আছে? এখন দেখো আমি তাহলে তোমার একটা সংখ্যা দিলাম, আমি মনে করে দিলাম 13 আর দিলাম 5। এখন ভাই তোমার বললাম এর গসাগু কত? এর গসাগু মানে জিসিডি, এর গসাগু দেখো তো এইটা আর এইটা, এই দুইটার মধ্যে কমন কোনো পার্ট আছে? এক বাদে এক কিন্তু আমরা নিতে পারবো না। ঠিক আছে? এক একটা সংখ্যা, এটি আমাদের মৌলিকও না যৌগিকও না, সেটা পরে বলতেছি। আমি কিন্তু এক বাদে আর কোনো সংখ্যা পাচ্ছি না। আমি 13কে বাংলায় লিখতে পারবো 1x13, 5কে লিখতে পারবো 1x5, তার মানে কমন পার্ট কত? 1। আমি কি বলছি? গসাগু যদি 1 হয় তাহলে আমি তাদেরকে কি বলতে পারবো? সহমৌলিক। তার মানে আমি বলতে পারবো 13 আর 5 হয়েছে সহমৌলিক।
তাহলে ঠিক আছে, তাহলে পি আর কি হতে হবে সমূলিক, এতটুকু তো ক্লিয়ার। তাহলে আমি এখন যদি তোমার একটা ভগ্নাংশ দিই 13/5, বাই বললাম এটা কি মূলত, তুমি বলবে হ্যাঁ মূলত সংখ্যা, কারণ কি ফি বাই কিউ আকারে লেখা গেছে। তাছাড়া এটা কিন্তু আমাদের মনে করো যে ফি বাই কিউ আকারে লিখতে পারছি, তাদের গসাগু হচ্ছে আমাদের 1, ঠিক আছে। আচ্ছা, এতটুকু গেলে আমাদের মূলত আর অমূলত। তারপরে আসো মনে করো যে আমাদের পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যা কি, মূলতকে আমি আরও মনে করো দুই ভাগে ভাগ করতে পারি, একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ। এখন দেখো তো পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা কিছুই না, যে সংখ্যাটা পূর্ণ থাকে, বা একে তুমি বলতে পারো ইন্টিজার, ঠিক আছে, মানে পূর্ণ একটা সংখ্যা। যেমন কি আমি বলতে পারি যে 1 2 3 -1 -2 -3, প্রত্যেকটা একটা পূর্ণ সংখ্যা যেটা পূর্ণ থাকে। একটা আরেকটা হচ্ছে আমাদের মনে করো যে ভগ্নাংশ, একটা কি আমাদের ভগ্নাংশ। ভগ্নাংশ মানে যা আমাদের পূর্ণ থাকে না, আংশিক থাকে, একটা ইন্টিজার থাকে তার সাথে কিছু আংশিক জিনিস থাকে। যেমন কি ভাই বললাম 1.5, এটা একটা কি ভগ্নাংশ, দেখো এখানে 5টা ভগ্নাংশ কিনা, তাই না, 5টা অবশ্যই ভগ্নাংশ। আমি মনে করে বললাম যে -13.23, এটা একটা কি ভগ্নাংশ, তাই তো, এটা একটা ভগ্নাংশ যা পূর্ণ থাকে না, অপূর্ণ থাকে। ভগ্নাংশ মানে অপূর্ণ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে তুমি মনে করছো পূর্ণ সংখ্যা, এবার পূর্ণ সংখ্যার মধ্যে আসো। আমি পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করতে পারি তোমাদের বইয়ের অনুসারে। তো এখান থেকে একটা সুন্দর একটা জিনিস পড়াবো, দেখো পূর্ণ সংখ্যাকে আমি লিখতে পারি ধনাত্মক, আসলে জিরো, একটা হচ্ছে আমাদের ঋণাত্মক, তাই তো, ক্লিয়ার। ধনাত্মক জিরো ঋণাত্মক। এখন তুমি বলবো ভাই ধনাত্মক বুঝলাম ঋণাত্মক বুঝলাম, জিরোটা আবার কি। জিরো এমন একটা সংখ্যা যাকে ধনাত্মকও নিতে চায় না ঋণাত্মকও নিতে চায় না, ঠিক আছে। এখন আমাদের যখন আসলে দেখো কোনো কিছু কিন্তু এমনি এমনি আসে নাই, তাই না, যে আমরা যে ম্যাথমেটিক্স পড়তেছি, ম্যাথমেটিক্সের প্রথমত আমাদের সংখ্যা আসছে, সংখ্যার উৎপত্তি থেকে তো সব কিছু হয়েছে, তাই না। এখন সংখ্যাটা কেমনে আসছে, বা দেখো আগে যখন আমাদের রাখালরা মনে করছে ছাগল বা গরু করতো চড়াইতো, তখন তারা তাদেরকে কাউন্ট করার জন্য আমাদের মনে করো যে হাতের হিসাবে বা লাঠি দিয়ে হিসাব রাখতো, তাই না। তাই সেখান থেকে সংখ্যাটা আমাদের আসছে। তো সর্বপ্রথম যে সংখ্যাটা আমাদের আবিষ্কার হয়েছে না, সেটা হচ্ছে আমাদের একটা ধনাত্মক সংখ্যা, এবং ধনাত্মক সংখ্যার মধ্যে আরেকটা পার্ট হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, কি বলে কি, আচ্ছা। তো তাকে বলে যে আমাদের সর্বপ্রথম যে সংখ্যাটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, যার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা আর কি। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারো বা ধনাত্মক সংখ্যা বলতে পারো। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে আমি কি পেয়েছি, ধনাত্মক ঋণাত্মক জিরো, আর আমাদের সংখ্যার যে উৎপত্তি তার মাঝখানে সর্বপ্রথম আমাদের আবিষ্কার হয়েছে ধনাত্মক সংখ্যা। তারপরে দাফে দাফে দেখলো যে আমাদের বিজ্ঞানীরা দেখলো বা ম্যাথমেটিশিয়ানরা দেখলো যে আমাদের ঋণাত্মকের মানেরও প্রয়োজন হচ্ছে -1 -3, তখন তারা ঋণাত্মক পার্টটা আবিষ্কার করলো। যখন দেখলো যে আমাদের ঋণাত্মকের পাশাপাশি আমাদের দশমিকের মান লাগতেছে, তখন দশমিকের মান আবিষ্কার হয়েছে। দেখতে দেখতে আমাদের এভাবে জটিল সংখ্যাটা আবিষ্কার হলো, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম, ধনাত্মক জিরো ঋণাত্মক, পূর্ণ সংখ্যার তাহলে 3টি ভাগ, ধনাত্মক জিরো ঋণাত্মক, তাই তো। তাহলে এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করলাম, প্রশ্নটা হলো জিরো একটি ধনাত্মক সংখ্যা। প্রশ্ন নম্বর 1, এটা তোমাদের আমার প্রশ্ন রইল তোমাদের কাছে। ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা নাকি অধনাত্মক সংখ্যা, এটা উত্তরটা দাও। অধনাত্মক সংখ্যা নাকি অঋণাত্মক সংখ্যা। তাহলে ভাই প্রশ্নটা বুঝতে পারছো তো। আমার প্রশ্ন হচ্ছে জিরো একটি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা, নাকি অধনাত্মক সংখ্যা না অঋণাত্মক সংখ্যা। অ্যান্সার হচ্ছে আমাদের 3 আর 4। তাহলে এখন আমরা দুইটা জিনিস শিখবো আবার নতুন করে, একটা হচ্ছে অধনাত্মক, একটা হচ্ছে অঋণাত্মক। এটা আবার কি,
আচ্ছা, তাই না? এখন দেখো, তাহলে আমার প্রশ্ন ছিল জিরো একটি কি সংখ্যা, অধনাত্মক আর অঋণাত্মক সংখ্যা, তাই তো? যদি আমি একটা সংখ্যা রেখা ড্র করি, সংখ্যা রেখা আমরা যত মনে করো ডান পাশে যাবো তত আমি পজিটিভ সংখ্যা পাবো, তাই তো? 1 2 3। আর যত বাম পাশে যাবো তত আমি নেগেটিভ সংখ্যা পাবো। আর যত বাম পাশে যাবো তত সংখ্যা আমাদের কী হবে, ছোট হবে। মনোযোগ দাও, যত ডান পাশে যাবো তত আমাদের কী হবে, বড় হবে, তাই তো? আচ্ছা, এখান থেকে আমি কি বলতে পারতেছি, আমার প্রশ্ন ছিল জিরো একটি কী সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক, এই দুইটার তো হবে না। আর দুইটা হচ্ছে আমাদের অধনাত্মক ও ঋণাত্মক। এখান থেকে দেখো, অধনাত্মক, অধনাত্মক মানে যা ধনাত্মক নয়, এই পুরো ফাটটা ইনফিনিট পর্যন্ত চলবে এটা, ঠিক আছে? এটা প্লাস ইনফিনিট পর্যন্ত, এই পুরো ফাটটা হচ্ছে অধনাত্মক। তাহলে অধনাত্মক মানে কি, পজিটিভ বাদে যা আছে তা অধনাত্মক। আর অঋণাত্মক মানে আমাদের এই ঋণাত্মকটা বাদে এতটুকু পুরোটা হচ্ছে অঋণাত্মক। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, জিরো একটি ধনাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা। এটা তোমার মনে করি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আসতে পারে। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে বলতে পারলাম জিরো একটি ধনাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? যখন আমরা নর্মালি বলবো জিরো কি ধনাত্মক সংখ্যা, না এটা ধনাত্মক সংখ্যা না। ধনাত্মক সংখ্যা বলতে আমাদের জিরো থেকে বড় সংখ্যাগুলোকে মিন করে, ঋণাত্মক বলতে জিরো থেকে ছোট সংখ্যাগুলোকে মিন করে, তাই তো? এখন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাটটা সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। তুমি তো ধনাত্মক সংখ্যা পড়লে, ধনাত্মক সংখ্যা হচ্ছে আমাদের আবার দুই রকমের, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা, ঠিক আছে? তাহলে আমাদের মনে করো যে আমি এখান থেকে ধনাত্মক সংখ্যাকে বলতে পারবো আবার দুই রকমের, একটা মৌলিক সংখ্যা, তোমাদের বইতে ওয়ান একটা দিচ্ছে, একটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, তাই তো? মৌলিক সংখ্যার কি সংখ্যা, যৌগিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যাটা কি, এখানে একটু মনোযোগ দাও। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সহজ কথা, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমি তোমার একটা সংখ্যা দিলাম, মনে করো 13। আমার প্রশ্ন হলো 13 কি মৌলিক সংখ্যা? এখন দেখো তো 13-এর কোনো কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? আমি দেখলাম 13-কে আমি এক দ্বারা ভাগ করতে পারবো। আচ্ছা, 13-কে কি দুই দ্বারা ভাগ করতে পারবো? না, পারবো না। দুই কিন্তু একটা আমাদের এমন একটা সংখ্যা, জোড় সংখ্যা, যা দ্বারা শুধু জোড় সংখ্যাকে ভাগ যাবে। 13 দ্বারা এক আর 13 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, ঠিক আছে? তার মানে 13 একটা মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে কি, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ যায়। মনে করো আমি একটা সংখ্যা দিলাম 10, 10-কে কিন্তু আমি এক দ্বারা ভাগ করতে পারবো, দুই দ্বারা ভাগ করতে পারবো, 5 দ্বারা ভাগ করতে পারবো, 10 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? তার মানে 10 একটা আমাদের কি সংখ্যা, যৌগিক সংখ্যা, তাই তো? তার মানে যৌগিক সংখ্যা কোনগুলো, যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে। আর যদি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তাদেরকে মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে? আচ্ছা, দেন আসো আমাদের ওয়ান। ওয়ানটা কি? ওয়ান হচ্ছে নর্মাল একটা সংখ্যা, এটা আমাদের মৌলিকও না, যৌগিকও না। কারণ তুমি যদি মৌলিকের মধ্যে এটাকে ফালাও, তাহলে আমার মৌলিকের ডেফিনেশনটা ছিল এটা, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। এটা তো এক দিয়ে গেল, অন্য কোনো সংখ্যা কই? তাহলে আমি যদি আবার যৌগিক বলি, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে, এটা তো শুধু এক দিয়ে যাচ্ছে, অন্য কোনো সংখ্যা আছে নাই। তার মানে এটাকে আমি মৌলিকও বলতে পারবো না, যৌগিকও বলতে পারবো না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা, এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, নট মৌলিক, নট যৌগিক। ক্লিয়ার? আচ্ছা, আমাদের একটা দিলাম। এবার আসো তুমি মনে করো ভগ্নাংশের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, দেন আমাদের আসো ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হচ্ছে আমাদের মনে করো আবার দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ, এটা হচ্ছে আমাদের দশমিক। সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আচ্ছা, সাধারণ ভগ্নাংশ মানে কি, হর আর লব থাকবে আমাদের, হর আর কি থাকবে, লব থাকবে, হর বাই লব, হর অ্যান্ড লব থাকবে, তাকে আমি সাধারণ ভগ্নাংশ বলবো, তাই তো? আচ্ছা, এখন দেখো, যদি আমি তার থেকে সাধারণ ভগ্নাংশ বলি, এখন তাহলে আমি একটা ভগ্নাংশ দিলাম 7/1। তোমার কাছে আমার প্রশ্ন, এটি কি সাধারণ ভগ্নাংশ? বলো, 7/1 এটা কি সাধারণ ভগ্নাংশ কি না?
না, এটা একটা সাধারণ ভগ্নাংশ না। সাধারণ ভগ্নাংশ ডেফিনিশনটা কি আমাদের হর আর লব থাকবে বা ফি বাই কিউ আকারে আমি প্রকাশ করতে পারবো, এটা সত্য, কিন্তু কিউ এর মান নট ইকুয়াল 0 অ্যান্ড কিউ এর মান নট ইকুয়াল 1। এই ইম্পর্টেন্ট বিষয়, এটা নোট করো। তার মানে কিউ এর মান আমাদের 0 হতে পারবে না, কিউ এর মান আমাদের কি হতে পারবে না, 1ও হতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। তাহলে আমি এখন তোমাকে একটা ভগ্নাংশ দিলাম 13/2, এটা কি সাধারণ ভগ্নাংশ কি না? হ্যাঁ, এটি সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, কারণ এটা দেখো আমাদের কিউ এর মান আমাদের নট ইকুয়াল 0 অথবা কিউ এর মান 1 না, এবং কি তাদের আমাদের মনে করছে 13 আর 2 তাদের হচ্ছে আমাদের একটা সহমূল্যী। সহমূল্যী এটা তো আমি ব্যাখ্যা দিচ্ছি, তাই না? আচ্ছা, আর দশমিক ভগ্নাংশ মানে নর্মাল আর কি। দশমিক ভগ্নাংশ হচ্ছে 2.3, 7.4, মানে দশমিকের পর একটা ফাঁক থাকবে আমাদের, কোনো একটা সংখ্যা পূর্ণ না, তাকে দশমিক ভগ্নাংশ বলে। তো সাধারণ ভগ্নাংশ আমাদের আবার দুই ভাগে তারা ভাগ করছে। একটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে আমাদের অপ্রকৃত। একটা কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো? দেখো এবার প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে হর বড়, মানে লব ছোট, 7/9 দিলাম আমি, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি? যে ভগ্নাংশে আমাদের হর কি, হর হচ্ছে আমাদের বড়, লব হচ্ছে ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর যে ভগ্নাংশে লব হচ্ছে বড়, হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অনেকে কি বলে, অনেকে বলে তোমার ভগ্নাংশ, মনে করো যে আমাদের সাধারণ ভগ্নাংশ হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে প্রকৃত, একটা অপ্রকৃত, একটা মিশ্র। না, মিশ্র ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের একটা পার্ট। বলো তো কীভাবে? দেখো, মিশ্র ভগ্নাংশের ডেফিনেশন ছিল এটা, যে ভগ্নাংশের লবটা বড় হবে তাকে আমি মিশ্র ভগ্নাংশ বলবো, তাই না? এখন দেখো, লব যদি হরের তুলনায় বড় হয়, তাহলে আমি হরকে যদি লবের মধ্যে ভাগ করি, অবভিয়াসলি আমি একটা ইন্টিজার ভ্যালু পাবো, মানে একটা পূর্ণ সংখ্যার পার্ট থাকবে, তাই না? সাপোজ আমি মনে করো 7কে এখন যদি 9 মধ্যে ভাগ করি, আমি 7 কিন্তু পাচ্ছি, দেন আমার 2 থাকতেছে, এই পূর্ণ সংখ্যার পার্টে ইন্টিজার বলে আর কি, ইন্টিজার বা পূর্ণ সংখ্যার পার্ট। আমি ইন্টিজারটা পাচ্ছি না, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাটা। তার মানে আমি 7/9কে লিখতে পারবো 1/7/2। আবার তুমি এটাকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে নিবা, দেখো তো, এটাকে আমি লিখতে পারি 7 + 2, তখন 9/7 হয়ে গেল। আবার ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি যদি কোনো একটা প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো একটা সংখ্যার গুণ দিলাম, ঠিক আছে, তাহলে কি সংখ্যাটা বাড়বে নাকি কমবে? আমি যদি অপ্রকৃত ভগ্নাংশের সাথে যে কোনো একটা সংখ্যার গুণ দিলাম, গুণ দিলে কি ওই সংখ্যাটা বাড়বে নাকি কমবে? এই দুটো প্রশ্ন তোমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দেখো, এখন গেল এটা আমাদের ভগ্নাংশের পার্টটা শেষ। দশমিক ভগ্নাংশের মধ্যে আমি কি বলছিলাম, 2.3, 2.4 থাকবে, তাই তো? এখন দশমিক ভগ্নাংশ আমাদের আসতে আসতে আবার 2 রকমের। একটা হচ্ছে মনে করো আমাদের সসীম, দশমিক ভগ্নাংশ হচ্ছে আমাদের সসীম, একটা হচ্ছে আমাদের অসীম আবৃত্ত, অসীম আবৃত্ত, তাই তো? আচ্ছা, তো দশমিক ভগ্নাংশের মধ্যে যদি আমি আরেকটা পার্ট আনি, সেটা হচ্ছে আমাদের অসীম, যেটা আবৃত না, ঠিক আছে? এখন দেখো, তাহলে তো এটা হচ্ছে অন্য পার্ট, এটা হচ্ছে আমাদের অমূলদের পার্ট, যেটা আমাদের অমূলত না, এটা হচ্ছে আমাদের আবৃত না, অমূলত না। এখন সসীম মানে কি, যার শেষ আছে, যার শেষ আছে। সসীম মানে কি বলো, যার শেষ আছে। অসীম মানে কি, যার শেষ নেই, যার শেষ নেই, তাই তো? এখন তাহলে তোমরা বাইরে বলো তো, আমি মনে করে দিলাম 7.25, এটা কি সসীম না অসীম? এটা একটা সসীম। এখন আমি একটা ভগ্নাংশ দিলাম 7.25792579 ডট 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 ডট, এভাবে চলতেই থাকে। আগে এটা বলো, এটা কি সসীম কি না অসীম? এটা হচ্ছে অসীম, কারণ এর কোনো শেষ নেই। অতটুকু আইডেন্টিফাই করতে পারছো, অসীম, ওকে। এখন অসীমের পর আবার একটা পার্ট লিখছে আবৃত, আবৃত আবার কি,
আবৃত্ত কি? আবৃত্ত হচ্ছে কোনো পার্ট যদি বারবার রিপিট হয় তাহলে আমরা তাকে আবৃত্ত পার্টটা বলবো। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, আমি মনে করে লিখলাম 2579 এভাবে আসতেই থাকতেছে না, তাহলে এই পার্টটাকে আমি আবৃত্ত পার্ট বলবো। এবং একে ফোকাস করে ফুনুকুনিক দ্বারা 79 ফুনুকুনিক দেয়, এই দুইটার দেওয়া, তার মানে হলো এই পুরোটাতে আমাদের ফুনুকুনিকটা আছে, তাই কি না? তাহলে এটা হচ্ছে আমাদের অসীম, কিন্তু এটা হচ্ছে আবৃত অসীম, তাই কি না? যদি অসীম হলে কিন্তু তোমার অমূলত না। অসীমের মধ্যে যদি আবৃত পার্টটা থাকে তাহলে আমরা তাকে মূলত বলবো, না থাকলে অমূলত বলবো। ঠিক আছে, আমি এখনো অমূলতে যাইনি। আচ্ছা, এখন আসো, তাহলে আমি একটা প্রশ্ন দিই, মনে করো তোমার একটা প্রশ্ন দিলাম 9.237474747 ডট 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 ভাই তোমাকে প্রশ্ন করলো, এমসিকিউতে আসলো, এইখানে আবৃত্ত পাঠটা কোনটি, আবৃত্ত পাঠ কোনটি, আবৃত্ত পাঠ বা আবৃত্ত অংশ কোনটি? দাও প্রশ্ন উত্তর দাও, একটু চিন্তা করো, দেখো। এখন আমাকে কি বলবে, দশমিকের পর যা আছে পুরোটাকে আবৃত্ত পাঠ বলবে? মোটেও না। এখানে দেখো আমি যদি লিখি 74747474, তার মানে এখানে 74 হচ্ছে আবৃত্ত পাঠ। আমি পূর্ণকুণিকটা এই যারা রিপিট হচ্ছে না, যতগুলো সংখ্যা হোক না কেন, যতগুলো ডিজিট হোক না কেন, সমস্যা নেই, প্রথমটার মাথায় দিব আর শেষটার মাথায় দিব। ক্লিয়ার কি না? আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি বুঝলাম, আবৃত্ত পাঠটা আমাদের রিপিট থাকে। যদি রিপিট থাকে তাহলে আমি মূলদের একটা পাঠ হচ্ছে আমাদের ভগ্নাংশের একটা পাঠ দশমিকের একটা পাঠ অসীম আবৃত্ত বলতে পারবো। আর যদি রিপিট না থাকে সেটাই হচ্ছে আমাদের অমূলত একদম ইজি। যদি রিপিট না থাকে সেটা অমূলত। তো তোমাদের বইতে সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে অমূলদের, বলতেছে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় এমন একটা সংখ্যার আমি রুট করি তাহলে তাকে আমি অমূলত বলবো, তাই না? আচ্ছা দেখো, আমরা এখন আগে শিখতে হবে পূর্ণবর্গ সংখ্যাকে, তাই না? পূর্ণবর্গকে আগে এটা জানতে হবে না আমাদের। মনে করো আমি এখন এখানে লিখলাম পূর্ণবর্গ সংখ্যা। দেখো ম্যাথের এই খুঁটিনাটির জিনিসগুলো জানলে তোমার পড়তে ভালো লাগবে। পূর্ণবর্গ সংখ্যা কি? আচ্ছা, আমি মনে করি একটা 5 লিখলাম ইন্টু 5, আমি তোমার বললাম এটাকে গুণ দিতে। তো আমরা তো টুকটাক পড়াশোনা করছি, তাই না? আমরা কি জানি, সূচকের যে ম্যাথগুলো আছে সেখানে বেস যদি সমান হয় এবং কি দুইটা যদি গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলোকে আমি যোগ আকারে লিখতে পারবো, তাই না? তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারবো, এভাবেই তো আসছে আমাদের 5 স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের 25। তার মানে 5 স্কোয়ারকে বর্গ করলে আমি কি পাচ্ছি, 25 পাচ্ছি না? এই 25কে যদি আমি আবার রুট করি একটা ইন্টিজার ভ্যালু পাবো কি না? ইন্টিজার ভ্যালু পাবো, পাচ্ছি না? এটাই হচ্ছে আমাদের বর্গমূল। এটা হচ্ছে আমাদের কি, বর্গমূল। বর্গমূল মানে কি, আমি একটা রুট দেবো তাকে, মানে স্কোয়ারটা যে আমাদের আসছে না তাকে আমি এলিমিনেট করে দেবো, আর কিছুই না। স্কোয়ারটাকে এলিমিনেট করার জন্য রুটটা আসছে আমাদের, এটাকে বলে বর্গমূল। ক্লিয়ার? তো আমাদের অসীম আবৃত্ত অমূলদের আমাদের ডেফিনেশনটা ছিল পূর্ণবর্গ নয় এমন একটা সংখ্যা আমি কি করব, বর্গমূল করব। পূর্ণবর্গ নয়, এখন ভাই তোমাকে মনে করে একটা 169 একটা সংখ্যা দিলাম, ভাই বললাম যে কি রুট করো, রুট করে আমাকে বলো তো 1 সেকেন্ডের ভিতরে এটা কি অমূলত না মূলত, কীভাবে বলবো? এখন তুমি তাকে তো জানতে হবে এটা কি পূর্ণবর্গ হয় কি না, তাই না? এখন তোমার হাতে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটার তুমি সাবধি করতে পারবে, তাই না? কিন্তু তুমি মুখে মুখে চিন্তা করো, বা মানে ক্যালকুলেটর না ইউজ করে চিন্তা করো কীভাবে। দেখো তো আমি 169কে কি 13 × 13 লিখতে পারবো না? তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল কিনা, এই রুট কাটা, তার মানে 13, তার মানে এটা আমাদের অমূলত নয়, এটা একটা কি সংখ্যা, মূলত সংখ্যা। আচ্ছা, মূলত সংখ্যা বুঝলাম, এটা কি ভগ্নাংশ? না, এটা ভগ্নাংশ না, এটা একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, কিন্তু এটা মূলত, কারণ পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদের একটা পার্ট। পরবর্তীতে বলতেছি এগুলো আবার, ঠিক আছে? তাহলে অমূলতটা কি? অমূলত হচ্ছে এমন একটা সংখ্যা আমি লিখবো যাকে আমি কি করব, মানে যা কোনো একটা সংখ্যার বর্গ না, সহজ কথা। এখন আমি যদি মনে করো আমি লিখলাম কত লিখলাম, আমি 8 লিখলাম, এটা কি কোনো সংখ্যার বর্গ? প্রশ্ন তোমার আমি করলাম, উত্তর দাও। এটা কি কোনো সংখ্যার বর্গ? একটু চিন্তা করো তো, মোটেও না। তুমি দুইটি সংখ্যাকে গুণ করে 8 কখনোই পাবা না, অ্যান্সার হচ্ছে না। তার মানে তুমি 8-এর যে রুটটা পাবো না, এটা একটা অ্যান্সার পাবো না, ঠিক আছে? অ্যান্সারটাই হবে তোমার অমূলত সংখ্যা।
ক্লিয়ার? এখন তাহলে ভাই তোমাকে একটা জিনিস দিলাম 49, বললাম 49 রুট করো, এটা কি মূলত না অমূলত? কিচ্ছু করার দরকার নেই, আমি 49কে 7 × 7 লিখতে পারতেছি না? তার মানে এটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা রুট করলে আমি মূলত পাবো। আমাদের অমূলতের ডেফিনেশনটা ছিল পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন কি আমি যদি 20 লিখি, একে আমি কোনোভাবে দুটি সংখ্যার স্কোয়ার আনতে পারবো না, মানে এক্স স্কোয়ার আমি কোনোভাবে আনতে পারবো না, সম্ভব হয় না একটা। তার মানে এটা হচ্ছে আমাদের √20, এটা একটা অ্যান্সার পাবো, এটা হচ্ছে আমাদের অমূলত সংখ্যা। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আমাদের মনে করো যে সংখ্যা নিয়ে মোটামুটি ঠিকঠাক আলোচনা হয়েছে। তো দেখো, আমি কিন্তু চাইলে তোমাদেরকে বইয়ের মতন যে বইতে তো দেওয়া হয়েছে, তার স্ল্যাবটা আমি সুন্দর করে দেখাইনি, সারটা, ঠিক আছে? তো বই থেকে দেখিনি, আমি জাস্ট একটু ব্যাখ্যা করলাম। তো যদি আমি আবার প্রথম থেকে বইটি দিই, তাহলে আমাদের সংখ্যা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা, তাই তো? বাস্তব সংখ্যা মানে যার এক্সিস্ট আছে, যা আমাদের বাস্তব জীবনে কাজে লাগে, সেটা বাস্তব সংখ্যা। আর না লাগলে কাজে লাগা বলতে মানে যেগুলো এক্সিস্ট করে আর কি, আমাদের সাথে আমরা প্রতিনিয়ত এগুলোর সাথে আমরা মনে করো প্রতিদিনের সাথে মোকাবেলা করি, এরকম কিছু একটা মনে করতে পারো বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা হচ্ছে মনে করো যার বাস্তবে কোনো রূপ নেই, তাই না? মানে বাস্তবে এটা হয় না। তুমি কি কখনো দোকানে যাই বলো ভাই আমার √2i কেজি চাল দেন, বা √2i টাকা দেন? না, একটা ইমেজিনারি নাম্বার, এটাকে আমরা কল্পনা করি, এটা কোনো এক্সিস্টেন্ট নাই বাস্তবে আর কি। এটা গেল আমাদের। দেন বাস্তব সংখ্যাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মূলত, একটা হচ্ছে অমূলত। মূলত মানে কি? যাকে আমি p/q আকারে লিখতে পারবো, আর কিছুই না, জাস্ট কিউ এর মান ≠0, কিউ এর মান =0, আর পি আর কিউ হবে সহমৌলিক, এটা অনেকবার বলছি। আচ্ছা, দেন গেল আমাদের মূলত। অমূলত মানে কি? যাকে আমি p/q আকারে লিখতে পারবো না। কিন্তু অমূলতের ডেফিনেশন কি? এমন একটা অপূর্ণবর্গ সংখ্যা যাকে আমি রুট করবো, তা যে একটা ভগ্নাংশ পাবো, সেটা হচ্ছে অমূলত। ক্লিয়ার? আচ্ছা, অমূলত হচ্ছে আমাদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, এটা বলছি আমি, অসীম অনাবৃত, ঠিক আছে? আচ্ছা, দেখুন, যদি তুমি মূলদে আসো, মূলত হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পূর্ণ, মূলতকে আমরা দুই ভাগে ভাগ করি আর কি, একটা পূর্ণ, একটা ভগ্নাংশ। পূর্ণ মানে যেটা আমাদের একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যা মনে করো আবিষ্কার ম্যাথমেটিশিয়ানরা যেটা সর্বপ্রথম আবিষ্কার করছে ম্যাথের সংখ্যা, সেটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা, জিরো ঋণাত্মক সংখ্যা। তাহলে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম, জিরো কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা, নাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা? অ্যান্সার হচ্ছে জিরো হচ্ছে অধনাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, নট ধনাত্মক সংখ্যা, নট ঋণাত্মক সংখ্যা, অধনাত্মক। অধনাত্মক মানে কি? ধনাত্মক বাদে যত সংখ্যা আছে সবগুলো অধনাত্মক। অঋণাত্মক মানে কি? অঋণাত্মক বাদে যত সংখ্যা আছে সবগুলো অঋণাত্মক, মানে হচ্ছে আমাদের ঋণাত্মক বাদে যত সংখ্যা আছে সবগুলো অঋণাত্মক সংখ্যা, তাই না? তার মানে জিরো আমাদের অধনাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, কিন্তু জিরো আমাদের ধনাত্মক ঋণাত্মকের মধ্যে পড়ে না। আচ্ছা, দেন আসো তোমার ধনাত্মক সংখ্যা তো বললাম, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, আর হচ্ছে ওয়ান আমাদের মৌলিক সংখ্যা কেন পড়ে না এটাও বলছি, যৌগিক সংখ্যা কেন পড়ে না এটাও বললাম। মৌলিক সংখ্যা মানে কি? এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ চায় না, এটা তো আমরা মুখস্থ করছি ছোটোকাল থেকে, তাই না? মনে করো অনেক সংখ্যা আছে, যেমন কি আমরা কয়েকটা পড়ছিলাম না, মুখস্থ করলাম না, মনে করো যে 2, 3, 5, 7, 19, 13, 17, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, অনেকগুলো আছে। এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ চায় না। আর হচ্ছে যৌগিক সংখ্যা মানে কি? এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে, মিনিমাম একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? এগুলোর অনেক নিয়ম আছে, ঠিক আছে? এগুলো কীভাবে কাজ করে এটা ভাই কোনো এক সময় বলবো না, ঠিক আছে? মানে এটা বাস্তব জীবনে অনেক মিল আছে আর কি, বা যে তোমরা যে যোগ করো, বিয়োগ করো, জোড় বিজোড়, ঠিক আছে? এগুলো মানে একটা সিকোয়েন্স অনুযায়ী চলে, ঠিক আছে? আচ্ছা, এগুলো পরে একসঙ্গে দেখাবো। আচ্ছা, তো সাধারণ ভগ্নাংশ আমাদের আবার এবার আসে। ভগ্নাংশ দুই রকমের, একটা সাধারণ, একটা হচ্ছে আমাদের দশমিক। সাধারণ ভগ্নাংশ হচ্ছে প্রকৃত আবার অপ্রকৃত। প্রকৃত মানে কি? যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাই না? আচ্ছা, প্রকৃত এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত হচ্ছে যে ভগ্নাংশের লব বড়, হর ছোট। তাহলে এখন তোমার একটা বহুপদী আসলো, কোন ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ফারটা থাকে বা ইন্টিজার ফারটা থাকে? এটা কি আমাদের প্রকৃত না অপকৃত? অ্যান্সার হচ্ছে অপকৃত। কারণ কি? মিশ্র যদি দেওয়া থাকে তাহলে তো অপকৃত মিশ্র দুইটাই হবে, মিশ্র না দেওয়া থাকলে অপকৃত। মিশ্র হচ্ছে অপকৃত ভগ্নাংশের একটা পার্ট। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যাটা থাকে,
ঠিক আছে, যদি মিশ্র দেওয়া থাকে তাহলে তো মিশ্র হবে, না দেওয়া থাকলে অপবৃত। ঠিক আছে। আচ্ছা, এবার আসো দশমিক। দশমিক 3 রকমের হয়। দশমিক কয় রকমের? 3 রকমের। একটা হচ্ছে অসীম, একটা হচ্ছে সসীম। দশমিকের ব্যাপারটা একটু বলি। দশমিক হচ্ছে আমাদের 2 রকমের, সরি 2 রকমের। একটা হচ্ছে অসীম, একদম সহজভাবে একটা হচ্ছে আমাদের সসীম, তাই তো। সসীম মানে যার শেষ আছে, যার শেষ আছে, যেমন কি মানুষের জীবন, তাই না, সসীম, শেষ আছে। আচ্ছা, অসীম মানে যার শেষ নেই। তো একদম সহজ করে শিখো, যার শেষ নেই। এটা ইনফাইনাইট পর্যন্ত চলবে। ইনফাইনাইট মানে কি? একটা ধারণা, মানে যার কোনো শেষ নেই, এটা চলতেই থাকবে। এই অসীমের মধ্যে আমাদের আবার আছে 2 রকমের। একটা হচ্ছে আমাদের আবৃত, একটা হচ্ছে অনাবৃত। আবৃত দশমিক, এটা হচ্ছে অনাবৃত দশমিক। এই আবৃত দশমিকটা হচ্ছে আমাদের মূলত, আর অনাবৃত দশমিক হচ্ছে অমূলত। অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যায় যে কী বলবো না কী বলবো, তাই না। এই তো কত সুন্দর করে লিখে দিলাম, এখান থেকে বুঝবা। দশমিকটা নিয়ে কনফিউজড হয় আর কি অনেকে। আচ্ছা, তাহলে আবৃতটা হচ্ছে আমাদের মূলত, অনাবৃত হচ্ছে অমূলত। এই তো ইজি, তাই না। তাহলে যে কোনো একটা সংখ্যা মনে করে আমি দিলাম 7.2577777, তাহলে এই পুরোটা আবৃত না, তাহলে এটা হচ্ছে আমাদের কী সংখ্যা? মূলত সংখ্যা। আমি 7 দিলাম, পুনঃপুনিক, তাই তো। আর অনাবৃত মানে যারা আমাদের কি নেই, মানে আমাদের রিপিট হয় না, তাহলে সেটা হচ্ছে আমাদের অমূলত সংখ্যা। যেমন কি 7.79237 মনে করো 3 দিলাম, আবার 7 দিলাম, আবার 9 দিলাম, আবার 4 দিলাম। এখন তুমি বলতে পারো বা এটা তো রিপিট হচ্ছে, 792 দিলাম, আবার 7979। দেখো এখানে 2টা আছে না, মানে এখানেও 2 থাকতে হবে, এখানেও 2 থাকতে হবে। নাই, তার মানে এটা রিপিট না, কনফিউজড হওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সংখ্যা নিয়ে যত কথা। এই বেসিকগুলো তোমাকে আগে বুঝতে হবে ভালো করে। ঠিক আছে। এখন তাহলে তুমি সংখ্যা নিয়ে যাই দেখলে কিন্তু তুমি অবশ্যই পারবে। তাহলে ভাই তোমাকে একটা জিনিস দিই, তুমি আমার বলো তো √-13 এটা কি বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা? তুমি বলবো ভাই এটা তো অবাস্তব সংখ্যা, আপনি বলছেন। আমি যদি লিখি √13, এটা কি মূলত না অমূলত? আগে বলো এটা কি বাস্তব না অবাস্তব? ভাই এটা বাস্তব। বাস্তবের অনেকগুলো পার্ট, মূলত নাকি অমূলত? ভাই এটা হচ্ছে অমূলত। কারণ কি? 13 এমন একটা সংখ্যা যা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 13 এমন একটা সংখ্যা যা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এটা অমূলত। এই তো শেষ, আর কিছুই না। ঠিক আছে। আমি মনে করে দিলাম 1.1.1234 বাই বললাম। এটা কোন ধরনের? তুমি বললো বাবা এটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, মূলত। ঠিক আছে, এটা একটা দশমিক। এটা কি অসীম না সসীম? এটা অসীম নাকি সসীম? অবভিয়াসলি সসীম, তাই না। এখন বাই দিলাম এটা। এখন বললাম এটা কি? তুমি বললো দশমিক। ঠিক আছে, এটা কি অসীম না সসীম? এটা হচ্ছে অসীম, কিন্তু এটা হচ্ছে আমাদের আবৃত অসীম, মানে এটা হচ্ছে আমাদের মূলত। মনে করো ভাই ফাঁকটা দিই নেই, তাহলে এটা হচ্ছে অমূলত, তাই তো। কারণ রিপিটেশন থেকে না বলে নেই আমাদের, মনে করে আবার দিদি। হ্যাঁ, এই তো এটা হচ্ছে আমাদের অমূলত, কারণ কি এখানে রিপিটেশন আমাদের আসে, তাই তো। এই তো আমাদের শেষ। তাহলে সংখ্যা নিয়ে যত কথা বলা, তাই না। দেখবো যে তোমাদের বইতে এগুলোই দিছে। আর কি এবার তোমাদের পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি আসে আমাদের। আচ্ছা দেখো, তার আগে আমাদের মনে করো যে বইয়ের মধ্যে কিছু গুণের কিছু নিয়ম দিচ্ছে আর কি, সরি সংখ্যার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে দিল। এটা নর্মাল কথাবার্তা আর কি, এটা কিছুই না। আমাদের যেমন কি 1 নম্বরে কি বলছে, a+b যদি একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে ab একটা বাস্তব সংখ্যা হবে। অবভিয়াসলি আমি মনে করি এখানে আমি যত উদাহরণ দেবো সবগুলোর মধ্যে =2, b=5, c= আমি মনে করি 3 ধরলাম, ধরবো আর কি। আমি যদি 2 আর +5 ইকুয়াল, এটা একটা 7 হবে বাস্তব সংখ্যা, আর 2 × 5 একটা কী হবে? 7 হবে বাস্তব সংখ্যা, সরি 10 হবে। তার মানে দুটি সংখ্যা যদি গুণ করো, দুটি সংখ্যা গুণ করলে যদি সংখ্যা দুটি বাস্তব হয়, তাহলে তাদের অ্যান্সার অবশ্যই বাস্তবে হবে, যোগ করলেও বাস্তব হবে, তাই না। আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, যেটা তোমাদের এই পড়ার বাইরে। প্রশ্নটা হচ্ছে, যদি আমি একটা জোড় সংখ্যা ও একটা বিজোড় সংখ্যার গুণ করি, তাহলে আমি যে অ্যান্সারটা পাবো সেটা কি জোড় না বিজোড়? এটা ব্যাকে একটু জানাই দিয়ে কষ্ট করে। ঠিক আছে। আচ্ছা, দেন তোমার পরবর্তীতে যেটা দিচ্ছে 2 নম্বরে আমাদের কি দিল, মনে করো যদি a+b যে কথা, b+a একই কথা, এটা তো নর্মাল। ab যে কথা, b একই কথা। কারণ যোগের ক্ষেত্রে তোমার আগে পরে ম্যাটার করতেছে না, এটা আগে পরে ম্যাটার করতেছে না।
যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে। কিন্তু যদি হতো ভাগের ক্ষেত্রে, আমি মনে করি যদি বিয়োগের ক্ষেত্রে লিখতাম a মাইনাস বি ইকুয়াল বি মাইনাস এ নট ইকুয়াল সেম। অনেকে ভুল করবে, বলবে যে এ প্লাস বি যেহেতু সমান বি প্লাস এ সমান, তার মানে এ মাইনাস বি যেহেতু তার বি মাইনাস এ। মোটেও না। দেখো এ মাইনাস বি মানে কত? এ মাইনাস বি হচ্ছে আমাদের 2 মাইনাস 5 ইকুয়াল মাইনাস 3, আর বি মাইনাস এ হচ্ছে আমাদের 5 মাইনাস 2 ইকুয়াল 3, আর মনে রাখবো মাইনাস 3 নট ইকুয়াল 3। এখন তোমাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, তোমরা আমরা বলবো মাইনাস 3 বড় নাকি 3 বড়? একটা কথা বলবো, যদি আমাদের একটা তো ছোট হবে, এখানে ছোটটা বড়টার কত গুণ, আর একটা প্রশ্ন হচ্ছে বড়টা ছোটটার কত গুণ। তিনটা প্রশ্ন এখানে। এখানে একটা প্রশ্ন হচ্ছে আমাদের মাইনাস 3 বড় নাকি 3 বড়, কোনটা বড়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এখানে ছোটটা বড়টার কত গুণ। 3 নম্বর প্রশ্ন হলো বড়টা ছোটটার কত গুণ। আচ্ছা, গেল আমাদের এখানে। দেন আমাদের মনে করো যারা কিছু জিনিস আছে এ প্লাস বি প্লাস সি, যে কথা এ প্লাস বি প্লাস সি কথা ব্র্যাকেট দিয়েছে, এটা নর্মাল কথাবার্তা। আমরা একটু কঠিনগুলোতে আসি। দেন আমাদের মনে করো একটা আছে, মনে করো এ প্লাস জিরো ইকুয়াল যে কথা জিরো প্লাস এ ইকুয়াল একই কথা। ঠিক আছে, অবভিয়াসলি এখানে তো জিরোর সাথে কোনো একটা সংখ্যার গুণ করলে তো ওই সংখ্যাটাই থাকে, সরি যোগ করলে ওই সংখ্যাটাই থাকে। মনে করো 5 প্লাস ইকুয়াল 5 হবে, আবার 0 প্লাস 5 ইকুয়াল 5 হবে। কিন্তু এটা কিন্তু কখন সত্য হবে না, যদি আমাদের গুণের ক্ষেত্রে হয়। গুণের ক্ষেত্রেও সত্য হবে অবভিয়াসলি, 0 হবে, আবার 5 ইন্টু 0 ইকুয়াল 5 হবে, তাই তো? গুণের ক্ষেত্রে সত্য হবে। আচ্ছা, অন্য একটা ক্ষেত্রে সত্য হবে না আর কি, সেটাও ভিন্ন একটা টাইপ, এই মানে এই ফাটার ম্যাথ না আর কি। আচ্ছা, তাহলে ওটা বাদ দিই। এখন আসো পরবর্তীতে। আচ্ছা, তো এখান থেকে একটা দেখানোর মতন আছে, মনে করো যদি আমাদের এ গ্রেটার দেন বি হয়, এর মানে কি? এর মানে হচ্ছে এ বি থেকে বড়। আমি বলতে পারি 5 গ্রেটার দেন 2, এটা স্যাটিসফাইড করছে। তাহলে আমি যদি এখান থেকে বলতে পারি এ যদি বি থেকে বড় হয়, এ ইন্টু সি গ্রেটার দেন বি ইন্টু সি, আমি উভয় পাশে যদি সি গুণ দিই তাহলে এখান থেকে বড় হবে। দেখি তো, আমি মনে করি এ ইকুয়াল 5 ধরলাম, বি ইকুয়াল 2 ধরলাম, সি ইকুয়াল আমি 3 ধরলাম। একটা ফর্ম মানে ম্যাথমেটিক্যালি দেখতেছি আর কি। এখন দেখো আমি যদি এর সাথে 3 গুণ দিই, আর বির সাথে 3 গুণ দিই, দেখো তো এখানে আমাদের কত হচ্ছে 15, এখানে হচ্ছে 6। তার মানে এটা বড় কিনা? তার মানে আমি এখানে বলতে পারবো না এ গ্রেটার দেন বি যদি হয়, তাহলে এ ইন্টু সি, মানে উভয় পাশে আমি সি গুণ দিলাম, তাহলে অবশ্যই আমাদের যে মুখটা যেদিকে আছে সেটা সেদিকে স্যাটিসফাইড করবে, তাই না? আচ্ছা আচ্ছা, তো দেখো এখন তাহলে আমরা গুরুত্বপূর্ণ তোমাদের মনে করো যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, যেমন কি আমাদের অম্লজ সংখ্যা ফোন করতে বলে √2 বা √3 ফোন করে, এটি একটি অম্লজ সংখ্যা। মানে এটি তোমার 19 না, এটা তোমার ইন্টারও আছে, যখন তুমি ইন্টার উঠবে তখন ওই কোয়েশ্চেনটা পাবো। অমূলদ সংখ্যা, এটি আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। আচ্ছা, তার মানে এখন আমাদের প্রমাণ করতে বলছে এটি একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, আমরা কি করব? এর অ্যান্সারটা আমি স্টেপ বাই স্টেপ লিখে দিই। ফার্স্ট স্টেপে আমরা বলবো এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা। আমরা এটা অ্যাজুম করে নিব, আমরা ধরে নিব। আমরা কি ধরে নিব? এটি একটি মূলদ সংখ্যা। বাস্তবে কিন্তু মূলদ সংখ্যা না, তাই না? মূলদ সংখ্যা হতে পারে, না হতে পারে, আমি অ্যাজুম করবো এটা একটা মূলদ সংখ্যা। দ্বিতীয়ত আমি প্রমাণ করব, মানে এটা মূলত কি না এটা আমি প্রমাণ করবো। আসো একদম সহজভাবে বলি। তাহলে আমি কি বলছি? আমি ধরে নিব এটা মূলদ সংখ্যা, তাই তো? আমি ধরলাম √2 মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারে লেখা যায়, তাই তো? মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ নট ইকুয়াল 0, কিউ 0 নয়, তাই তো? এখন আমি উভয় পাশে বর্গ করব, বর্গ করলে মানে স্কোয়ার করা, তাই তো? স্কোয়ার করলে আমি কি পাচ্ছি? 2 পাচ্ছি, পি স্কোয়ার বাই কি স্কোয়ার পাচ্ছি, তাই কি না? এখন আমি একটা কি হয়েছে দেখো, এর মানেটা কি? এর মানে হচ্ছে আমাদের পি স্কোয়ার কিউ ইন্টু কিউ, তাই না? কিউ স্কোয়ারকে তো আমি এভাবে লিখতে পারি, তাই না? এখন দেখো তো কিউ ইন্টু কিউ, তাই তো? আচ্ছা, তাহলে এখানে একটা কিউকে আমি যদি 2 এর পাশে ফাটাই দিই 2 এর কাছে, তাহলে আমি এখানে পাচ্ছি পি স্কোয়ার বাই কিউ, তাই না? তার মানে 2 কিউ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ।
এখন একটু মনোযোগী হও। এটা একটা কি সংখ্যা বলো? 2q। এটা সবসময় একটা পূর্ণ সংখ্যা। এটা একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা হবে সেটা বলতেছি, মনোযোগ দাও। এখন আমরা কি বলছি? মূলদ সংখ্যা p/q। আর এখন মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি? p আর q একে অপরের সহমৌলিক হবে, মনে আছে কি না? তার মানে p আর qর গসাগু হবে 1। এখন আমি একটা অ্যাজিউম করে নিই, আমি p/q লিখলাম, আমি লিখলাম সাপোজ 5/2। 5/2 আমি লিখছি আর কি, কোনো সমস্যা না। 5/2, তার মানে এটা একটা ইন্টিজার ভ্যালু লিখবো না? আমি ইন্টিজার ভ্যালু লিখলেই তো তাদের দুইটার গসাগু আমাদের 1 হবে, তার মানে 1 হবে, তাই না? এগুলো বেসিকগুলো ক্লিয়ার করো, অনেকের এগুলো ক্লিয়ার থাকে না। যে তোমার এখানে প্রশ্ন আসতে পারে না, তাই আপনি হুট করে বলে দিয়েছেন 2q একটা পূর্ণ সংখ্যা। কীভাবে কিউর মান যদি এখানে 2.5 হয় তাহলে কি এটা পূর্ণ সংখ্যা হবে কিনা? এই প্রশ্নটা আসে না? কিউর মান তো 2.5 হতে পারে, কত কথা হতে পারে, আমি তো হতে তো পারে না, ধরলাম হতে পারে, তাহলে তো এটা পূর্ণ সংখ্যা হবে না। তখনই আমাদের আসে মূলদের কন্ডিশনটা। মূলদের ক্ষেত্রে আমার ছিল p/q হবে, এবং কি p/q এর মধ্যে একে অপরের সহমৌলিক হবে, এবং কি সহমৌলিক মানে তাদের গসাগু 1 হবে। যদি আমাদের কিউ এখানে 2.5 হতো, মানে কিউ তখন আমাদের কি হবে? একটা পূর্ণ সংখ্যা হবে, তাই কি না? তার মানে আমাদের কিউ পূর্ণ সংখ্যা হলে আমাদের এখানে তাদের আনসার কত আসছে? আমাদের 1। আচ্ছা, কিউ একটা পূর্ণ সংখ্যা, তার মানে কিউ একটা 2 হলো। আমি একে তখন কী করলাম? একটু দ্বারা গুণ করলাম, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হলো কি না? আচ্ছা, তার মানে 2q একটা পূর্ণ সংখ্যা, আর p²/q। এখন p²/q এখন কিন্তু এই দুইটা সহমৌলিক হবে আমাদের। এটা বিশ্বাস হয়? তুমি বলবা ভাই এখানে তো তখন ছিল p/q, এখন তো p²/q। আরে ভাই p² মানে এখানে 5 দুইটা হয়েছে, তার মানে তো এটা এমনটা না যে এই দুইটার মধ্যে আমাদের কমন কোনো ফাটা আসছে। কমন কোনো ফাটা এখনও নাই, তাই না? এখনও তাদের মধ্যে কমন কোনো ফাট নাই। ক্লিয়ার? এখন দেখো তাহলে সহমৌলিক আমি এখনও বলতে পারবো না। দেখো আমি এখন p² মানে আমি এখানে কি লিখবো? 5² কত? 2। তুমি বাইরে দেখে বলতো তাদের মধ্যে ভাগ করার মতো কোনো কমন ফাট আছে? এখনও নেই। এখানে 25কে তো তোমার 2 দ্বারা ভাগ যাবে না, তাই আমি ভাগ করতে পারবো না, তো এরা সহমৌলিক হবে, তাই না? আচ্ছা, যদি সহমৌলিক হয় তাহলে তাদের যে ভাগফল, এই p²/q এর ভাগফল কি একটা দশমিক ভগ্নাংশে আসবে না? দশমিকে আসবে না? অবশ্যই দশমিকে আসবে। এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা নয়, কিন্তু আমি কি পাইছি? 2q পাইছি আমি পূর্ণ সংখ্যা। 2q আমি কি পাইছি? পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে আমার একটা ম্যাথমেটিক্সে যখন আমরা কোনো ইকুয়েশন দাঁড় করাই, আমি লিখলাম মনে করো 2x² প্লাস x 9x ইকুয়াল লিখলাম 9। এর মানে হচ্ছে এই যে আমাদের বাম পক্ষ এই ডান পক্ষর মান সমান হবে, তাই তো আমি ইকুয়াল লিখছি। আমি লিখলাম x = 5, এর মানে এটা মিন করতেছে x এর বলে এখানে 5 হবে। আমি যদি দেখি এটা কখনোই লিখতে পারবো না, এটা আমি লিখতে পারবো না, কারণ এখানে 5 আর 7 সমান না। এবার আসো, আমি এখানে বলতেছি 2q = p²/q। আমি বলতেছি আমি আমার ম্যাথমেটিক্যালি অনুযায়ী আমার এটা প্রমাণিত হচ্ছে 2q একটা পূর্ণ সংখ্যা। আমি এখানে বলতেছি p²/q এটা দশমিকে আসবে, পূর্ণ সংখ্যা না, মানে একটা ভগ্নাংশ। কিন্তু আমি আবার এখানে ইকুয়াল দিয়েছি, তার মানে এটা কি আমাদের মূলদের কন্ডিশনকে স্যাটিসফাইড করছে? করে নাই। তার মানে এটা আমাদের কি নয়? মূলদ সংখ্যা নয়। এটা কি নয়? আমাদের মূলদ নয়। যদি মূলদ না হয় তাহলে কি হবে? সংখ্যার দুইটি ফাট, বাস্তব অবাস্তব। বাস্তবের দুইটি ফাট, একটা মূলদ একটা অমূলদ। যদি মূলদ না হয় সেটা তো অমূলদই হবে, তাই কি না? তাহলে মূলদ না হলে অমূলদ হবে, তার মানে একটা অমূলদ সংখ্যা। তো কত সুন্দর প্রমাণিত হয়ে গেল। এখন তোমাদের হবে কি, সবাই কিন্তু এটা জানে কীভাবে বের করে, মানে এটা একটা অমূলদ সংখ্যা, এই প্রসেসগুলো জানে, কিন্তু তারা এর মেকানিজমটা জানে না, যে অনেকেই জানে না আর কি, যেটা কীভাবে বিদ্রুপতভাবে কাজ করে, যে p² হয়েও কেন সহমৌলিক হলো, এখানে p/q বা আমাদের এখানে কেন এটা ইন্টিজার ভ্যালু হবে, তাই না? এটা কিন্তু অনেকেই জানে না, তাই কি না? আচ্ছা, তাহলে এখন তো বুঝতে পারছো যে আমাদের √2 √3, এখন যদি তোমার বলে √7, এখন যদি বলি, এখন তোমাদের তাহলে আমি একটা প্রশ্ন, আমার প্রশ্নটা হলো √9, বাইরের অ্যান্সারটা দিও, √9 কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা?
এটা এইভাবে নিজে নিজে কইরো, ঠিক আছে? পরীক্ষায় সবসময় যে অমূলত সংখ্যা দিয়ে বলবে এমনটা তো না হতে পারে। মনে করে একটা তোমাদেরকে কনফিউজ করার জন্য একটু বড় দিয়ে একটা মূলত সংখ্যা দিয়ে দিল রুটের ভিতরে, বললো এটা তুমি প্রমাণ করো এটা মূলত নাকি অমূলত। তো যদি তোমার যদি তখন এটি এই চিন্তাটাই থাকে যে মনে দিছে তার মানে অমূলত হবে, তার মানে তো তুমি নাম্বার করা যাবে, তাই না? আচ্ছা, তাহলে মূলত আর অমূলতের হিসাব নিকাশ আমাদের শেষ। আচ্ছা, তুমি যদি তোমার বইতে আসো, বইতে আসলে তোমার উদাহরণ 2 একটা ম্যাথ আছে। আচ্ছা, আমরা উদাহরণ 2 নাম্বারটা একটু করি। আমরা কী করবো, আগে এই সাবট্রাক্টটাকে ভালো করে পড়বো, দেন যদি অনুশীলনী কোয়েশনগুলো দেখবো আর কি পরবর্তী কোনো এক ভিডিও। দেখো এখন উদাহরণ 2 আমাদের কী বলছে, উদাহরণ 2 বলছে যে আমাদের প্রমাণ করো যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ কি ভাই অনেকবার বলছি, কোন একটা সংখ্যার উপর বর্গ থাকবে, তাই পূর্ণবর্গ আর কিছুই না। এখন আমাদের বলছে 4টি ক্রমিক স্বাভাবিক পূর্ণ সংখ্যা, নতুন একটা জিনিস পাইছি, ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কিন্তু আমাদের ক্রমিক স্বাভাবিক পূর্ণ সংখ্যা নয়, এটা কিন্তু স্বাভাবিক পূর্ণ সংখ্যা না, ঠিক আছে? স্বাভাবিক যখন বলবো ক্রমিক সংখ্যার ভিতরে কিন্তু আমার এটা পড়ে 1.2, 1.3, 1.4, এটা কিন্তু আমাদের একটা ক্রমিক সংখ্যা, তাই না? মানে ক্রমিক মানে কি, এটা থেকে এটা সেম ধাপে বাড়বে। কিন্তু আমাদের প্রশ্ন বলছে ক্রমিক স্বাভাবিক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা এমনিতে লিখছি আর কি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা যাই বলো না কেন, তার মানে এটা আমরা ইন্টিজার ভ্যালুটা নেব, তাই তো? আচ্ছা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন 4টি সংখ্যা মানে কি, প্রত্যেকটা সংখ্যা এক এক করে বাড়বে, তাই না? এখন দেখো আমি যদি একটা সংখ্যা লিখি, মনে করো যে আমি একটা সংখ্যা লিখলাম 2, তার পরবর্তী সংখ্যা 3, তার পরবর্তী সংখ্যা 4, তার পরবর্তী সংখ্যা 5, তাই না? এখন দেখো তাহলে আমাদের এখানে 2 আর 3 এর মাঝে কত পার্থক্য, আমাদের একের না, একের। আবার 3 আর 4 এর মধ্যে কত পার্থক্য, একের। 4 আর 5 এর মধ্যে কত পার্থক্য, একের। তাহলে এটা কি ক্রমিক সংখ্যা হলো কিনা? ভাই কি বলছি, একই সিকোয়েন্সে বাড়বে। তার মানে আমাদের 2 থেকে 3 এক, 3 থেকে 4 এক, 4 থেকে 5 এক, তাহলে এটা একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর কি, ঠিক আছে? আচ্ছা, যদি আমাদের বলতে এখানে জোড়ের ক্রমিক সংখ্যা, যদি জোড়ের কথা বলতো, জোড় বিজোড় ইভেন, তাহলে হতো 2, 4, 6, 8, প্রত্যেকবার 2 করে বাড়বে, তাই কি না? আচ্ছা, তাহলে এখন আমি তো যে সংখ্যাগুলো ধরছি এগুলো তো আমি বোঝানোর জন্য দিয়েছি, তাই না? এখানে তো যে কোনো কিছু হতে পারে, তাই আমি তাকে ভেরিয়েবল দ্বারা প্রকাশ করব। নতুন একটা টার্ম, ভেরিয়েবল মানে কি, চলক। ভেরিয়েবল মানে কি, চলক। বা তুমি একটা কন্টেইনার সাথে চিন্তা করতে পারো, বা একটা পাত্র যার মাঝখানে আমরা কোনো একটা জিনিস রাখবো, ধরলাম এটা একটা ভেরিয়েবল, আমি কি ধরবো, আমরা এক্স ধরলাম, বা তুমি ওয়াই জেড সব কিছু ধরতে পারো, আমি এক্স ধরলাম, তার মানে এক্স একটা ভেরিয়েবল, এর মাঝে যে কোনো ভ্যালু ইনপুট আসতে পারে, এক্সের ভ্যালু এখন 1, 2, 3, 4 এনিথিং, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? আমি তাহলে এই ভেরিয়েবল মানে কি, একটা কন্টেইনার যার মাঝে যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমি যদি 4টি ক্রমিক সংখ্যা বলি, একটা এক্স হবে, দেন এক্স প্লাস 1, দেন এক্স প্লাস 2, দেন এক্স প্লাস 3, তাই কি না? আমাদের বলছে যে তুমি প্রমাণ করো এই 4টি ক্রমিক সংখ্যার সাথে এদের 4টি ক্রমিক সংখ্যাকে গুণ করবা। কী করতে বলছে, গুণ করতে বলছে, তাই তো? আচ্ছা, গুণ করি, তার সাথে মনে করো আমাদের 1 যোগ করতে বলছে, এখন আমরা তার সাথে 1 যোগ করবো। আচ্ছা, চলো আমরা শুরু করি। এখন আমরা কী করবো, প্রথমত এক্সের সাথে এক্স প্লাস 3 একটা গুণ করবো, এক্সের সাথে এক্স প্লাস 3, তার আমাদের মনে করো এক্স প্লাস 1 সাথে এক্স প্লাস 2, এক্স প্লাস 2, তাই তো? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এক্সের সাথে যদি এক্সের সাথে এক্স প্লাস 1 গুণ দিই, সরি এক্স প্লাস 3, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x পাচ্ছি কিনা। দেন এটার সাথে যদি এটার গুণ দিই, এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে এক্সের গুণ দিলাম, এক্সের সাথে 2 এর গুণ দিব, 2x, দেন 1 সাথে এক্সের গুণ দেব, 1 এর সাথে 2 এর গুণ দেব, তাই কি না? তাহলে এখানে কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3x, আর এখানে আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন তাহলে আমি কী করবো, আমাদের ম্যাথ সুবিধার মানে সহজ করে সুবিধার্থে আমি এক্স স্কোয়ার প্লাস 3x এগুলো আমি এ ধরলাম আমি এটা এ, তাহলে আমি এখানে কী পাচ্ছি, এ ডট এ প্লাস 2, তাই কি না? এখন যদি আমি গুণ করে দিই, এ স্কোয়ার
প্লাস 2a। এখন দেখো আমাদের যে একটা 1 রইল কি না, 1। আচ্ছা আচ্ছা, আমি ওয়ানটাকে লিখে দিলাম, তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। বলবো ভাই এখানে তো b স্কোয়ার না, এটা তো 1। বাবারে 1-এর উপর যদি তুমি যাই লেখো না কেন 1-এ আসবে, 1-এর উপর যদি তুমি 100 লেখো 1-এ আসবে, 1-এর উপর যদি তুমি পুরো পৃথিবীটা লেখো 1-এ আসবে। আচ্ছা, তার মানে এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা এর ভ্যালু বসাই দিব, তাই না? এর একটা ভ্যালু ছিল আমাদের কত, এক্স স্কোয়ার প্লাস 3x। আমি এখন কি করবো, এটা বসাই দিব, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি একটা সুন্দর করে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কোয়ার। দেখো তো হোল স্কোয়ার মানে কি, হোল স্কোয়ার মানে হলো, এটাকে আমি এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটার মানে হচ্ছে এটা। তার মানে এটা আমাদের কয়বার আছে, এই পুরোটা আমাদের 2বার আছে। এটাই প্রমাণ করতে বলছে পূর্ণবর্গ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা, তার বর্গটা একটা পূর্ণ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা দেখো তো, এটাকে 2বার আছে না পূর্ণ সংখ্যা, এই তো পূর্ণবর্গ সংখ্যা। ইজি না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মনে করো উদাহরণ ম্যাথ, এরকম ম্যাথ আসতে পারে তোমাদের। দেন তোমার মনে করো এখন আমাদের, আচ্ছা দেন তোমাদের পরবর্তীতে একটা পার্ট আছে আমাদের, যে আবৃত দশমিক ভগ্নাংশ কীভাবে বাইর করে, মনে করো নর্মাল বাংলা অঙ্কের মতন আর কি। যে তোমার 6কে তোমাদের বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে, করাবো না, জাস্ট আমি বলতেছি আর কি। দেন তোমাদের বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে, মানে এক্সাম্পল না বই এমনি দেওয়া আছে, একে তারা বাক করছে, বাক করলে এটা সেটের সাফ, এটা সহজ দেখানো লাগবে না। আচ্ছা, দেন আসো পুনঃফনিকের কথা বলছি আমি। আচ্ছা, এখন আসো তোমার, এখন আমাদের মেন ফরে আসো, কি মেন ফর হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, মানে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ। এটা তোমার লাগবে, এটা আমরা শর্টকাটও শিখে রাখবো, ঠিক আছে? আচ্ছা, মনে করো আমি তোমার একটা সংখ্যা দিলাম 42.3478, এর উপর পুনঃফনিকটা দিচ্ছে আমাদের। তার মানে কি 42.3478। এখন আমার প্রথম প্রশ্ন, এটা কি আমাদের বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা, বা এটা একটা বাস্তব সংখ্যা, ওকে। দেন এটা আমাদের মূলত না অমূলত, বা যেহেতু এখানে পুনঃফনিক আছে তার মানে এটা রিপিট হচ্ছে, তার মানে এটা মূলত। এখন আমার প্রশ্ন, আমি এরকম একটা সংখ্যা দিয়ে বললাম এখানে ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যাটা কত, পূর্ণ সংখ্যা হচ্ছে 42। এটা তোমাদের পড়ার না আর কি, বাট আমি বললাম এটা পূর্ণ সংখ্যা তো আমাদের 42 বা 42, ঠিক আছে? এখন দেখো, তাহলে আমি তোমার এই প্রশ্নটা দিয়ে বললাম এই দিকে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এরকম ক্ষেত্রে আমরা কয়েকটি স্টেপ মনে রাখবো। আমরা কি করব, প্রথমত, আচ্ছা তাহলে প্রথমত আমরা কি করব, এখানে এই দশমিকের পর যতটা সংখ্যা আছে সব মানে যতটা সংখ্যা আছে ততটা শূন্য দ্বারা আমরা গুণ করবো, 0 দ্বারা। 1 2 3 4। এখন তুই বলবো ভাই 0 দ্বারা তো গুণ করলাম বুঝলাম, 1টাই কেন দিয়েছেন? দেখো, 0 এমন একটা সংখ্যা যার সামনে যদি 0 বাদে অন্য কোনো সংখ্যা না থাকে তাহলে ওই 0টা বিলু হবে, মানে কোনো মূল্যই না আর কি, কোনো বিলু নেই তার, তাই তো? তাহলে আমি যতটা 0 তার দ্বারা গুণ করলাম, গুণ করলে দেখো তো আমাদের এরকম একটা পার্ট আসবে কিনা। দেখো এটা তো রিপিট হবে, 7 এটা আমাদের রিপিট হবে, তাই না? তখন আমাদের রিপিট হতেই থাকবে, তখন আমাদের আসবে 42 3 4 7 8। তারপর মনে করি যে আমাদের কি আসবে 3 4 7 8 দশমিক 7 8 এভাবে আসতেই থাকবে, তাই তো? এটা তো ফার্স্ট স্টেপ। সেকেন্ড আমি কী করবো, এই যে আমাদের মনে করো যে তো সেকেন্ড আমরা কী করবো, আমাদের যে দশমিকের পর অনাবৃত যে পার্টটুকু আছে না ততটা শূন্য দ্বারা গুণ করবো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে অনাবৃত অংশ দ্বারা কেন গুণ করছি, একটু পরে বলতেছি। দেখো, তাহলে আমি এখানে যদি 100 দ্বারা গুণ করি দশমিকটা 2 ঘর পিছনে চলে আসবে, তার মানে 42 3 4 দশমিক 7 8 আসতেই থাকবে। এখন আমি কি করব, 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করব। এখন আমি কি করব, 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার, তো 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার, তাই না? এখন দেখো, এখন বুঝবো। আচ্ছা, তাই আমি যদি এখান থেকে এটাকে বিয়োগ করি, এটা বিয়োগ করলে এটা তো আমাদের বিয়োগ যাবে, দেন এখান থেকে এটা বিয়োগ যাবে আমাদের,
আমি লিখতে পারি 42.347 বিয়োগ মাইনাস 42.34, এগুলো এমনি লেখা যায় আর কি, তারপর তোমাদের বুঝতে সুবিধার্থে লিখতেছি আমি, তাই তো। সমান সমান এখান থেকে এটা বিয়োগ করবো। আমি যদি লিখি 42.347.7878, 42.347.7878, তাই তো। এখন তুমি নর্মালি চিন্তা করো, আমি এখানে 3-4 সাথে গুণ দিছি। আমার উদ্দেশ্য ছিল যে আমাদের যে বারবার আসতেছে যে পার্টটুকু, আবৃত পার্টটুকু, আমি একে বাদ দিব, তাই না। এখন দেখো আমি যদি এই দুটাকে বিয়োগ করি, আমার আবৃত পার্টটুকু বাদ হয়ে যাবে না। আচ্ছা, আবৃত পার্টটুকু যদি বাদ হয়ে যায়, যা থাকবে তা আমাদের কি হয়ে যাবে, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যাবে কি না? অবশ্যই। এখন দেখো তাহলে এখান থেকে এই দুটো থেকে আমাদের যদি আমি বিয়োগ করি, ঠিক আছে, বিয়োগ করলে আমরা প্রথমত এই দুইটাকে কমন নিয়ে নিতে পারি। আমি এটা দেখালে আমরা মুখে মুখে বলতেছি। আমি এই দুইটা থেকে দেখো, এইটা হচ্ছে একটা পদ, এইটা হচ্ছে একটা পদ। মাইনাসের বা প্লাসের আসার আগ পর্যন্ত পুরোটাকে একটা পদ বলে। তার মানে এটা একটা পদ, এটা একটা পদ। এই দুইটা থেকে আমাদের এই কমন, এই পার্টটুকু আমি কমন নিতে পারি 42.34778। আমি যদি এটাকে কমন নিই, তাই তো, তাহলে আমাদের এখানে কি থাকবে, 0.402, এই পার্টটুকু, তাই না। এখন এখান থেকে দেখো তো আমার এই যে আমাদের এখানে তো আমার এটা থেকে এটা বিয়োগ করতেছি, বিয়োগ করার পর আমাদের যে দশমিকের পর যেটা আছে পুরোটা তো আমাদের চলে যাবে, তাই না। আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারি এটা একসাথে লিখে দেওয়া যায় আর কি। আমি বাংলা বাংলা লিখতেছি, যত বিয়োগ করবো দশমিকের পার্টটুকু এমনি বাদ হয়ে যাবে, দেন এটা বিয়োগ করে একসাথে বসে দিতে পারো। আমি ভেঙে ভেঙে লিখতেছি। দেন এখান থেকে কমন পার্টটুকু তো থাকবে আমাদের, ইন্টু এইটা থেকে এটা গেলে আমাদের থাকবে 9900। আচ্ছা, তাহলে এটার বিয়োগফল হবে আমাদের 419244। দেন আমাদের উদ্দেশ্য কী ছিল, এই মানটাকে আমাদের দশমিকে রাখা। তো আমি এই মানকে রাখবো বাম পাশে, এই পুরোটাকে আমি ও পাশে ফাটাই দেব। এই তো আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, একদম ইজি, তাই না। আচ্ছা দেখো, তাহলে আবার বলতেছি, অনেকের মাথায় প্রশ্নটা আসে যে ভাই আমি এখানে দশমিকের পর যতটা সংখ্যা ততটা শূন্য দ্বারা গুণ করলাম, এটাতে আমি বুঝতে পারলাম। এখানে কেন আমি অনাবৃত অংশটা যতটা তার শূন্য দ্বারা গুণ করছি, ভাই আমাদের উদ্দেশ্যই আছে যে এখানে যে বারবার রিপিট হচ্ছে তাকে বিয়োগ করা। আমাদের উদ্দেশ্য এটাই, রিপিটেশন পার্টটাকে বাদ দেওয়া। তাহলে যেটা থাকবে সেটা আমাদের রিপিট না, তার মানে এটা আমাদের সসীম। সসীম মানে আমি সাধারণ মানুষের নর্মালি রূপান্তর করতে পারতেছি সহজে, তাই না। এখন দেখো তো, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা। তাহলে আমি যদি বিয়োগ করি, তুমি বিয়োগ ফলটা এখান থেকে ডাইরেক্ট এটা একসাথে লিখে দিতে পারো। এক কথা আমি ভেঙে ভেঙে লিখছি, সমস্যা নেই, একসাথে লিখে দাও। তাহলে এখান থেকে আমি পার্টটুকু লিখলাম, কমন নিলাম, মানে একসাথে তো করা যায়, আমি কমন নিলাম আর কি, কমন নিলে এটা এতটুকু আসে। দেন আমি এখানে কি দেখালাম, এটা সমান সমান এটা। তা আমাদের উদ্দেশ্য কী ছিল, সাধারণ ভগ্নাংশ নেওয়া। তাহলে এটা একটা সাধারণ ভগ্নাংশ, একে তোমরা আরও একটু সিম্পলিফাই করা যায় আর কি। যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে আমি লিখতে পারবো একে, মনে করো 3-4-9-3-7, আর নিচে লিখতে পারবো 8-2-5, তাই তো। আচ্ছা, তাহলে তুমি যেহেতু এটা একটা অপবৃত ভগ্নাংশ, তুমি তাকে এখন কী করতে পারবো, পূর্ণ মিশ্র ভগ্নাংশ নিতে পারবো, তাই না। তাহলে এই শর্টকাটটা কি, এই শর্টকাট হলো আমাদের, এই শর্টকাট হচ্ছে আমাদের যে 42-3-4-7-8, আমি পুরোটা লিখবো। দেন বিয়োগ আমাদের অনাবৃত পার্টটুকু লিখবো 4-2-3-4, ঠিক আছে। দশমিকের পর অনাবৃত পার্টটুকু লিখবো। দেন আমি বাক সাইন দিব। দেন আমাদের এখানে যতটা আমাদের মনে করো যে ইয়ে আছে, আমাদের আবৃত পার্ট যতটা ততটা 9 লিখবো। দেন অনাবৃত পার্ট যতটা ততটা 0 লিখবো, এটাই, তাই না। এই শর্টকাট অনুযায়ী যদি আমি একটা করি, মনে করো আমি একটা যদি করি এখন, আমি একটা করলাম, আমি আমার মতন মনে করো 27.7923, তাই তো। ভাই তোমার বললাম এটা দশমিক ভগ্নাংশ, মানে আমাদের এটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। কী করবো, কিচ্ছু করার দরকার নেই, সহজ কথা। আমাদের 27.7923 বিয়োগ
2 7 7, তাই কি না? এখানে আবৃত পাঠ কতটা? ততটা 9, অনাবৃত পাঠ যতটা ততটা 0। এই যা পাবো তাই আমাদের অ্যান্সার। আমার হাতের সামনে ক্যালকুলেটর নেই তাই আর করলাম না, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার কিনা? অবশ্যই ক্লিয়ার। আচ্ছা, দাও এবার পরবর্তীটা দশা। দেন আমরা এখন চলে যাবো একসাথে আমাদের আচ্ছা, তো এখানে আমাদের একটা পার্ট আছে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, আর হচ্ছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, যেটা আমাদের মনে করো যে এই আবৃত ভগ্নাংশ যোগ বিয়োগের ক্ষেত্রে লাগবে। আচ্ছা, সদৃশ মানে কি? সদৃশ মানে হচ্ছে যদি আমি একটা আবৃত দশমিক ভগ্নাংশ লিখলাম 27.279, এটা লিখলাম 29.973। দেখো তো এখানে আমাদের আবৃত পাঠ যতটুকু, এখানে আবৃত পাঠ কতটুকু? 2টা, এখানে 2টা, অনাবৃত করতে একটা একটা, তাই এটা হচ্ছে আমাদের সদৃশ। আর যদি এটা সমান না হতো তাহলে বিসদৃশ, ঠিক আছে? যেমন কি এটা আমাদের সদৃশ। যদি 27.279, এটা হচ্ছে 29.3933, ঠিক আছে? 393, তাহলে এটা হচ্ছে আমাদের অসদৃশ বা বিসদৃশ। তাই না? একদম ধন্য। তার মানে সদৃশ মানে কি? সদৃশ মানে হচ্ছে আমাদের যদি আমাদের অনাবৃত আবৃত পাঠ সমান হয়, আর সমান না হলে সদৃশ বা অসদৃশ যাই বলো। আচ্ছা, দেন এবার পরবর্তীতে আসুন। এখন আসে আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ বলতে পারো যে আমাদের যোগ করা সদৃশ বা আমাদের এই আবৃত দশমিক ভগ্নাংশের যে যোগগুলো আছে এগুলো আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে আমি যদি এখন যোগের মধ্যে চলে আসি, যোগ করা আমি চাচ্ছি আর কি এক ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারটা ভালো করে মানে দেখিয়ে দেওয়া আর কি। তাহলে আমরা অনুশীলনের কোশ্চেন যদি প্রয়োজন হয় তাহলে আমরা সলভ করবো। আচ্ছা, দেখো আমরা বুঝ যেটা আছে সেটাই করবো। তাহলে আমাদের প্রশ্ন আছে 3.89, 2.178, আচ্ছা 5.897। আচ্ছা, তো দেখো এটা কিন্তু আমাদের বিসদৃশ একটা আবৃত দশমিক ভগ্নাংশ। কীভাবে? এখানে দেখো আমাদের এখানে দশমিক ভগ্নাংশ, এখানে আমাদের আবৃত পাঠ হচ্ছে 2টি, এখানে আবৃতর পাঠ হচ্ছে 2টি, এখানে আবৃতর পাঠ 2টি, বাট এখানে হচ্ছে আমাদের 3টি, তাই তো? এখানে অনাবৃতর পাঠ কতটি? 0টি, এখানে হচ্ছে 1টি, এখানে হচ্ছে আমাদের 2টি। তো আমাদের কোনো কিছু সমান নয়, আমাদের সমান করতে হবে। তার জন্য অনাবৃতর ক্ষেত্রে সহজভাবে মনে রাখবে যেটা ম্যাক্সিমাম আমরা তাকে কাউন্ট করব। তাহলে আমরা তাহলে আমরা এখন কি করব? অনাবৃত্ত অঙ্ক কয়টা নিব বা ডিজিট? ম্যাক্সিমাম কয়টা? 2টা। আর আবৃত্ত নিব কতটা? আবৃত্ত আমাদের তাদের সমান করতে হবে, নিব তাদের লসাগু। কি নিব? লসাগু। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে তাদের গুণিতক, তাদের মধ্যে আমরা কি করব? লসাগু নিব যাতে করে তাদের মান সমান হয়, ঠিক আছে? এখন যদি লসাগু নিই তাহলে আমাদের 2 2 3, 2 2 3, তাহলে লসাগু নিলে আমাদের কত হবে? 1 1 3, তার মানে 2 × 3 = 6, মানে তাদের লসাগু কত হলো? আমাদের 6 হলো। এখন আমি কি করতে হবে? আবৃত্তর পাঠটাকে 6টা করে রাখতে হবে, তাই তো? তারপরে এখন আমরা একটু সুন্দর করি। অনাবৃত হচ্ছে 2টা। প্রথমত আমি সুন্দর মতন সিরিয়াল ওয়াইজ বসাবো, ঠিক আছে? দেন আমাদের অনাবৃত আসবে 2টা, তার মানে 8 9, এটা আমি অনাবৃতর পার্ট লিখবো। এখানে আসবে 1 7, এখানে আসবে 8 9, তাই কি? 8 9। এবার আবৃত আসবে আমাদের কয়টা? 6টা, তাই না ভাইয়া? আবৃত কয়টা আসবে আমাদের? 6টা। আচ্ছা দেখো এখন 6টা লিখলে আমাদের এখানে 8 9 লিখছি, আবার 8 9 লিখতে হবে, 8 9 8 9। এখানে 7 8 আমি কিন্তু 7 লিখছি, তার মানে এখন লিখতে হবে 8 7, 8 7, 8 7, তাই তো?
আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি 8 9 লিখলাম, 7 9 8, 7 9 8। এখন কী করতে হবে, পুরোটা যোগ করতে হবে। এখন আমাদের কি করতে হবে, পুরোটার যোগ করতে হবে। এখন আমাদের মনে রাখতে হবে যোগটা কিন্তু এইখান থেকে শুরু না, এর আগে কিন্তু আরও অনেক পার্ট আছে, তাই না? এর আগে আরও অনেকটা কি আছে, পার্ট আছে। তো আচ্ছা, তার আগে তোমরা নর্মাল নিয়মে দেখো তুমি যখন একে যোগ করবে তাহলে এখানে পাবো আমাদের 4, যোগটা নিচে নিচে করে নিও, 7 5 6 7 5 7 9। এটা যোগ করার পর অনেকে বলবে এটা হচ্ছে অ্যান্সার, বাস্তবে কি এটা অ্যান্সার? মোটেও না। দেখো আমাদের যে আমি যে আবৃত পাঠ্যক্রম লিখলাম, এটা তো আমাদের অসংখ্যবার চলতেছে, তাই না? এটা কি তাহলে আমাদের এখানে আরও আসে না? এখানে কি আমাদের এই পাঠ্যক্রম কি আরও আসে না? অবশ্যই। তাহলে এটাকে আমি কীভাবে লিখবো, দেখো তাহলে এখানে কিন্তু আমি এটাকে 8 9 লিখছি, এখানে আমি কী লিখলাম 8 7, এই 7-এর পর কিন্তু আমাদের আবার 8 আছে, তাই না? আমি 8টাকে লিখলাম, তাহলে এখানে আমাদের কত আসবে, 8 আসলো। তাহলে এখানে আমাদের কত আসবে আবার 7 9 8, 7 আসলো কি না, তাই না? আর তুমি এই পুরোটাকে যদি যোগ করো, তুমি আরও নিতে পারো, সমস্যা নেই। একটাই নিলাম আমি, ঠিক আছে? আরও নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা যদি আমি আরেকটা নিই তাহলে এখানে 8-এর পর আবার এখানে 7 আসবে, মনে করি এখানে আবার কত আসবে 8 7, তাই তো? সরি এখানে 9 হবে, 8 9 8 7 7 9। তাহলে তুমি যদি এখানে যোগ করো, যোগ করার পর দেখবো যে এখান থেকে আমাদের আবার এই পুরোটা যোগ করলে 2 9 2 18, 18 আর 5 হচ্ছে 25, 25-এর 5 হাতের আরও 2 থেকে, হাতের আরও 2 যোগ করলে 10, 18 18 আর সাথে কত 25, 25-এর 5 হাতের আরও 2 থেকে, তাই না? এই এখন হাতের আরও 2টির সাথে যোগ করতে হবে, এর সাথে যোগ করলে আমি কত পাচ্ছি 6, তাই তো? আর পুরোটা যেভাবে সেভাবে বসবে। তার মানে কি বুঝলাম, যে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যে পরবর্তী পার্টটুকু থাকে, তুমি চাইলে একটা নিতে পারো, দুইটা নিতে পারো, তিনটা নিতে পারো, সমস্যা নেই, একই হবে, ঠিক আছে? দেন তুমি এরকম আবৃত পার্টটুকু নিবা, নিয়ে তাতে যোগ করবে, যে হাতে একটা সংখ্যা থাকে, হাতের সংখ্যাটা বসাবো, তারপর যোগ করবো, তাই কি? আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এখন কিন্তু আমি বিয়োগের একটা দেখি, আমরা এগুলো আরও করবো, সমস্যা নেই, অনুশীলনী থেকে আরও 2-একটা করে করবো ইনশাআল্লাহ। আচ্ছা তা বিয়োগের উদাহরণ নাম্বার 12 নম্বরটা দেখি আমি। 12 নম্বরে কি বলছে, 8.243, ঠিক আছে? দেন 5.246, তাহলে এটা হচ্ছে আমাদের এই পার্টটুকু, তাই তো? আচ্ছা এখন দেখো আমাদের এখানে কিন্তু এটা 20 সদৃশ একটা আবৃত দশমিক ভগ্নাংশ, তাই না? এখন দেখো তো আমাদের এখানে আবৃত আবৃত দুটি সমান না। এখন আমরা এখান থেকে বের করে ফেলি কি কয়টা আছে। প্রথমটার ক্ষেত্রে আবৃত পার্ট, আবৃত আমাদের কয়টা আছে, একটা। এখানে আবৃত কয়টা আমাদের, আবৃত হচ্ছে এখানে 2টা। আচ্ছা এখানে অনাবৃত কয়টা, অনাবৃত হচ্ছে 2টা। এখানে অনাবৃত কয়টা, দেখো বাবা এখানে অনাবৃত হচ্ছে আমাদের 3টা, সমান না, তাই না? আমাদের সমান করতে হবে, তাহলে আবৃত পাঠ আসবে, আচ্ছা আমি উল্টো বলছি মনে হয়, আচ্ছা আরে কথা উল্টো করে ফেলছি। এখানে আবৃত হবে 2টা, এখানে হবে 3টা, অনাবৃত হবে এখানে একটা, এখানে হবে 2টা, তাই তো? এখন তাহলে অনাবৃত পদ সর্বোচ্চটা হবে, আবৃত পদ হবে 2 এর 3-এর লসাগু, 2 এর 3-এর লসাগু নিলে কত হবে 6 হবে, এই তো শেষ। তাহলে বসাই দাও তুমি 8 পয়েন্ট কত হবে, অনাবৃত 2টা, তাহলে লেখো 2 4। আর আমাদের আবৃতটা 6টা, 2 4 লিখলাম না আমি, 3 4 হবে, 3 4 3 4 3 4, তাই কি না? তাই। আচ্ছা দেখো এখন 5, এখন আমাদের আবৃত 2টা 2 4, আচ্ছা দেন অনাবৃত 6টা 6 7 3 6 7 3। এখন কী করতে হবে, এটাকে বিয়োগ করতে হবে, তাই না? তুমি আগে এটাকে বিয়োগ করে দেন, আমরা হাতে থাকলে সেটাকে পরে বিয়োগ করবো, যেহেতু বইতে বিয়োগ করছি বিয়োগ করবো, ঠিক আছে?
সমস্যা নেই, যদি তুমি একসাথে হাতেরটা বিয়োগ করে দাও তাহলে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন বিয়োগ করে 4 থেকে 3 গেলে 1, এখান থেকে হাতে আমাদের তো 13, 3 থেকে 7 জানা তাই 13 ধরতে হবে, 13 ধরলে আচ্ছা বেসিক্যালি 13 বলতে আমরা এর সাথে 10 যোগ করি আর কি, ঠিক আছে। 10 যোগ করলে 13 হয়, 7 থেকে 13 বিয়োগ করলে আমাদের কত থাকে, 7 থেকে 13 বিয়োগ করলে আমাদের 6 থাকে। দেন তারপর আমি দেখিয়ে বসাই দিই এটা 7 9 6 6 9 9 9.2, তাই তো। এখন তো অনেকে বলবে এটা অ্যান্সার না, বা এটা অ্যান্সার হতেও পারে নাও হতে পারে, আমাদের একে কী করতে হবে, একটু বাড়াইতে হবে, দেখতে হবে এর হাতে কিছু আছে কি না আমাদের, তাই না। আচ্ছা তাহলে এর হাতে কিছু আছে কি না আমরা দেখি তো। আমরা মনে করো নর্মালি দিলাম আর কি, এখানে কত 3 4, তাই না। আমি একটা 3 নিলাম আর এখানে কত 6 নিলাম, তাই তো। তাই তো 3 থেকে কি 6 বিয়োগ যায়, 3 থেকে 6 কি বিয়োগ যায়, বিয়োগ যায় না। আমি একে 13 ধরলাম, 13 ধরলে এখানে 6 থেকে 13 যাবে কত হবে, তখন আমাদের এখানে হবে 7। হাতের আরও 1 আছে না, একে আমি 13 ধরছি না, যার কারণে হাতের আরও 1 আছে, হাতের আরও 1 এখন এই 3-এর সাথে যোগ করতে হবে, তাই আমি এখন বিয়োগ করে দেবো হাতের 1টা, তাই কি না। হাতটাকে আমি যখন এখানে যোগ করবো তখন তো এখন তো আমাদের ক্যালকুলেশন করা শেষ, তাই আমি এখন বিয়োগ করে দেব, কারণ একেতেও ধরছি হাতের আটা একের সাথে বিয়োগ করতে হবে, ঠিক আছে। বিয়োগ করলে কত হবে আমাদের 0.6, একদম আমাদের ম্যাথ ইজি কিনা, ঠিক আছে। আচ্ছা আমাদের বেশি টপিক নেই, আর মাত্র 2টা টপিক আছে আমাদের 10 মিনিট ভগ্নাংশের গুণ আর বাদ। আচ্ছা দেখো, তাহলে যদি আমাদের আবৃত ভগ্নাংশের গুণ করতে বলে, গুণ, তাহলে গুণের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের তাকে সাধারণ ভগ্নাংশ নিতে হবে। মনে করো আমাদের দিচ্ছে 4.3 আর আমাদের দিচ্ছে মনে করো যে 5.7, এই দুটোর গুণ করতে বলছে। তো আমি কী করবো, আগে সাধারণ ভগ্নাংশ নিব। কীভাবে নিব ভাইয়া, দেখো আমি কী বলছি, প্রথমত পুরোটা লিখবে 43 বিয়োগ 43 বিয়োগ জাস্ট আবৃত পার্ট, অনাবৃত পার্টটুকু পর্যন্ত 4, তাই কি না। দেন আবৃত যতটা ততটা নয়, অনাবৃত যতটা ততটা শূন্য, অনাবৃত একটু নয় শূন্য হবে না, এর সাথে আমি গুণ করব কার 57, দেন আমি কি করব বিয়োগ জাস্ট অনাবৃত পার্টটুকু 5, তাই কি না। মানে দশমিকের পর অনাবৃত পার্ট যেহেতু নেই তার মানে 5 আসবে, আবৃত যেহেতু নয় আর কোনো শূন্য থাকবে না। এবং তোমার কী করতে হবে, এই দুটাকে গুণ করতে হবে। এখান থেকে হবে আমাদের 39 9 57 থেকে 7 থেকে 52, ঠিক কিনা। আচ্ছা এখন এই দুটো কী করতে হবে, তোমার ভাগ করতে হবে। দেখো তো আমি যদি একে 3 দ্বারা ভাগ করি, 3 13 39, 13/3 ইন্টু 52/9, আচ্ছা 52/9, তাহলে তুমি বাকিটা ক্যালকুলেটারে সেভে দেবা কত আসে, ঠিক আছে। আচ্ছা এগুলো তোমার এমসিকিউতে কিন্তু আসবে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা এবার আমরা একটা যদি গুণ থেকে আরেকটা করি, গুণ থেকে আরেকটা করি, আমি মনে করো 2.5 ইন্টু 4.35 ইন্টু 1.234, তাই তো। এখন আমাদের কী করতে হবে, প্রথমত আমাদের ক্লাস হলো এদের আছে কি আমাদের আপডেট, আমাদের নিতে হবে সাধারণ, তো নিতে হলে এটা তো সাধারণই আছে, আর কিছু করা লাগবে না, তাই তো। তারপর আমরা একে লিখতে পারি 25/10, তাই না, 25/10 লিখতে পারবো। দেন তোমরা যদি এর কাজটা করো 4 3 5 বিয়োগ 4, জাস্ট আমি দশমিকের পর আবৃত পাঠ যেহেতু না শুধু 4 আসবে, অনাবৃত 2টা তার মানে 9 2টা, সরি আবৃত 2টা তাই 9 2টা, অনাবৃত না কোনো 0 হবে না, শেষ। তাহলে এখান থেকে 1 2 3 4 বিয়োগ আবৃত পাঠ অনাবৃত পাঠটুকু পর্যন্ত, দেন আবৃত পাঠ যেহেতু 2টা 9 2টা 0 1টা। এবং তুমি কী করো, এদেরকে একটু সুন্দর মতো সিম্পলিফাই করো। তাহলে এখান থেকে এটা গেলে আমাদের থাকবে 1 2 2, বাকিটা বাবার ক্যালকুলেশন নিজে নিজে করে নিও, শেষ। তাহলে আমাদের বাঘও সেম টু সেম এভাবেই করবো। বাঘের একটা দেখাই, বাঘের যদি আমরা একটা দেখি 9.45, বাঘ 2.8,
60। তো প্রথমত আমরা কী করবো, 9.45কে দেখ আমি কী করবো, এটা কীভাবে হিসেব করবো, আমি 9.45কে 945 লিখবো, দেন দশমিকের পর যতটা সংখ্যা ততটা শূন্য দ্বারা ভাগ করে দেবো। ভাগ, এটাই আছে আমাদের নর্মাল হিসাব। বিয়োগ, অনেকবার বলছি, তো একটু ইয়ে করো। আচ্ছা, দেন যদি তুমি এখন কি ইয়ে করো, বিয়োগ করো, তাহলে তোমার কত আসবে, 2 আর 3 5। এখন দেখো তুমি কিন্তু এখন গুণ দিতে পারবে না, ভাগ দিতে পারবে না। আমরা ভাগে যদি থাকে তাহলে আমরা কি করব, ভাগটাকে গুণ দেব, এই চিহ্নটাকে উল্টে দিব, অনুপাতটাকে উল্টে দিব, তাই তো। দেন বাবা এখন তোমার কাজ ক্যালকুলেশন করবো, এতটুকু আমাদের অধ্যায় শেষ। আমি জানি মানে হয়তো আমাদের লেন্থটা মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই না। দেখো একটু মানে ভালো করে বলতে গেলে একটু সময় লাগে, আর হয়তো আমার কথার মাঝখানে অনেকটা মানে নার্ভাসনেস কাজ করতেছে, তাই না, বা হয়তো কথা এতটা স্পষ্ট হচ্ছে না, ঠিক আছে। আসলে যেহেতু এটি আমার প্রথম ভিডিও বা অনলাইনে মনে করছো তোমাদের জন্য প্রথম একটা ভিডিও বানানো, তো এই কারণে হতেই পারে এরকম মনে করো যে একটু 19-20 আওয়াজ বা মনে করো যে একটু নার্ভাসনেস থাকতেই পারে, ঠিক আছে। যে পরবর্তীতে মনে করো হয়তো ঠিক হয়ে যাবে, তাই না, ইনশাল্লাহ। তো তোমরা একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করো তাহলে তোমার থেকে আশা করি ভালোই লাগবে। হয়তো অনেকটা বড় হবে কিন্তু তোমার পুরো পড়া কিন্তু কাভার হবে এখানে যদি তুমি মনোযোগ দাও। তাহলে কিন্তু আমি মাঝে মাঝে অনেক ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তাই না, যেগুলো সচরাচর মনে করো হয়তো করে না, হয়তো বা করে, এই আলোচনাগুলো একটু ডিপ হয়, তাই না। আচ্ছা, তো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা বাইরেকে কমেন্ট করতে পারো যে কোনো বিষয়ে, বাস্তব সংখ্যা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো ভালো থেকো, ঠিক আছে, বাইরের পাশে থেকো।